কমলাকান্তর দপ্তরে বঙ্কিমচন্দ্র লিখছেন, কেহ একা থাকিও না, যদি অন্য কেহ তোমার প্রণয় ভাগী না হইল তবে তোমার মনুষ্য জনম বৃথা। তবে কাল নীতি আয়োগের বৈঠকে বিরোধী মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় অন্তত কিছুটা একাই থাকছেন, জানিয়ে জাতীয় রাজনীতি তোলপাড়। সেই নিয়েই এই অনুষ্ঠানে প্রথম প্রশ্ন। কংগ্রেস সহ ইন্ডিয়া জোটের 6 জন মুখ্যমন্ত্রী বয়কট করলেও কাল নীতি আয়োগের বৈঠকে থাকছেন বাংলার মুখ্যমন্ত্রী। নরেন্দ্র মোদীকে খুশি করাই লক্ষ্য, আক্রমণে কংগ্রেস আর সিপিএম। বিরোধী জোটের উল্টো পথে হাঁটার নেপথ্যে কোন রাজনৈতিক সমীকরণ? দ্বিতীয় প্রশ্ন থাকবে, নীতি আয়োগের বৈঠকে নেই কংগ্রেস, ডিএমকে, আপ, সিপিএম। কোনো সমন্বয় নেই, কেউ যোগাযোগ করেনি। আগে বললে ইন্ডিয়া জোট হিসেবে সিদ্ধান্ত নিতে পারতাম, বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। নাম না করে কি কংগ্রেসকেই কাঠগড়ায় তুললেন মুখ্যমন্ত্রী? তৃতীয় প্রশ্ন, কাল বলেছিলেন আশা করি মমতা বন্দ্যোপাধ্যায় নীতি আয়োগের বৈঠকে যাবেন না, আর আজ তার যাওয়ার কথা শুনে মুখে কুলুপ কংগ্রেস নেতা কেসি বেণুগোপালের। এদিকে আঞ্চলিক দলের শক্তি বৃদ্ধির পক্ষে দিল্লিতে সওয়াল করলেন তৃণমূল নেত্রী। জোটের মধ্যেই কংগ্রেস আর তৃণমূলের ঠান্ডা লড়াই কি ক্রমশ তীব্র হচ্ছে? চতুর্থ, মুর্শিদাবাদ মালদাকে কেন্দ্রশাসিত অঞ্চল করার দাবিতে নিশিকান্ত দুবের পাশে দাঁড়ালেন খোদ মুর্শিদাবাদের বিজেপি বিধায়ক। কেন্দ্রীয় নেতৃত্ব বাংলা ভাগের বিরুদ্ধে, এটাই দলের অবস্থান, সাফ জানালেন শ্রমিক ভট্টাচার্য। তাহলে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না এই বিধায়কের বিরুদ্ধে? পঞ্চম প্রশ্ন, কোচবিহারকে কেন্দ্রশাসিত অঞ্চল করতে স্বরাষ্ট্র মন্ত্রককে ছাড়পত্র দিয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী। আজ দাবি করলেন অনন্ত মহারাজ। যতদূর জানি প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী সুস্থ মানুষ। সাংসদকে পাল্টা কটাক্ষ শ্রমিক ভট্টাচার্যের। বিজেপির অনন্ত অস্বস্তি কি ক্রমশই বাড়ছে? তবে শুরুতেই আজ দেখাবো, কংগ্রেস সহ 6টা বিরোধী শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা বয়কট করলেও কাল নীতি আয়োগের বৈঠকে থাকছেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি জাস্ট যাচ্ছি, কিছুক্ষণ থাকবো, ভয়েস রেকর্ড করতে দিলে রেকর্ড করব, না হলে প্রতিবাদ করব, করে বেরিয়ে আসবো। এখানে মমতার হাজিরা আসলে কোনো না কোনোভাবে মোদিজির কাছে একটা সদর্থক বার্তা দেওয়ার জন্য যে আমিও কিন্তু সাইডে সাইডে আছি, বিপদে পড়লে আমি আছি। অবশেষে দিল্লিতে পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্যায়। জল্পনার অবসান ঘটিয়ে একেবারে শেষ লগ্নে জানালেন শনিবার নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে নীতি আয়োগের বৈঠকেও উপস্থিত থাকবেন তিনি। যেখানে বাজেট বৈষম্যের অভিযোগে কংগ্রেস, বাম সহ সিংহভাগ বিরোধী দলের মুখ্যমন্ত্রীরাই মোদীর নেতৃত্বে এই বৈঠককে বয়কট করছেন, সেখানে কেন হাজির হচ্ছেন তিনি, সেই যুক্তিও দেওয়ার চেষ্টা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই সময়ই তাঁর মুখে উঠে এলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম। Now, budget if you see, then something is different again, totally deprivation, then I feel that it is better not to come. That's why yesterday I cancelled my program. Then Abhishek and others told me that please to come again. Please try to consider it because you are sure that you will be coming. I said that days and these days. Within 10 days there are so many differences. But instead of that, I think, okay, let me go. কিন্তু প্রদেশ কংগ্রেস ও সিপিএম এই যুক্তি মানতে নারাজ। যদি উনি না যান তাহলে মোদিজিকে অমান্য করা হবে। মোদিজি একটু এখন অসুবিধার মধ্যে আছে, সংখ্যা একটু কমে গেছে। এখন মোদিজি যেমন নাইডুকে পাচ্ছেন, যেমন নীতিশ কুমারকে পাচ্ছেন, তাহলে তেমন করে একটু মমতা ব্যানার্জিও আছেন আশপাশে, মমতা ব্যানার্জি সেটা স্পষ্ট করতে চায়। ফলে মোদিজিকে অমান্য করা হোক এটা উনি চান না। জোটকে চ্যালেঞ্জও করা হলো, সেটিংও করা হলো। সেটিং, মিটিং, ইটিং এ তো করবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো কেন্দ্রের ডাকা কোনো বৈঠকে যোগ দেন না। তো যদি সুমতির উদয় হয়ে থাকে তাতে পশ্চিমবঙ্গের প্রান্তিক মানুষ উপকৃত হবে। আমরা চাই এই যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা শক্তিশালী হোক। দক্ষ রাজনীতিবিদরা নির্দিষ্ট উদ্দেশ্য ছাড়া কোনো সিদ্ধান্তই নেন না, আর কোন সিদ্ধান্তের নেপথ্যে কী উদ্দেশ্য থাকে সেটাও সহজবোধ্য নয়। বিজেন্দ্র সিংহ, ব্রতদেব ভট্টাচার্য ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, নীতি আয়োগের বৈঠকে কংগ্রেস শাসিত 3 রাজ্যের মুখ্যমন্ত্রীরা যাচ্ছেন না কেরলের সিপিএম মুখ্যমন্ত্রী, পাঞ্জাবের আপ মুখ্যমন্ত্রী কিংবা তামিলনাড়ুর ডিএমকে মুখ্যমন্ত্রী। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় শেষ পর্যন্ত দিল্লি গেলেন নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে।
সেই মমতা বন্দ্যোপাধ্যায় যিনি আজও নীতি আয়োগ তুলে দিয়ে আগের প্ল্যানিং কমিশনকে ফিরিয়ে আনার পক্ষপাতী, সেই মমতা বন্দ্যোপাধ্যায় যিনি এই কদিন আগেও বলতেন যে নীতি আয়োগে কোনো রাজ্যের কোনো বক্তব্য রাখার জায়গাই নেই, নীতি আয়োগের কোনো ক্ষমতাই নেই, সমস্তটা কোট অ্যান্ড কোট শো অফ, সেই মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস সহ ইন্ডিয়া জোটের প্রায় সব শরিকের অবস্থানের উল্টো দিকে গিয়ে আগামীকাল যোগ দিচ্ছেন নীতি আয়োগের বৈঠকে। আমি অবশ্যই রিজু দত্তকে দিয়েই শুরু করব। রিজু, আমার প্রথম প্রশ্ন, তুমি শুনলে ইতিমধ্যেই কংগ্রেস আর সিপিএম এ রাজ্যে বলতে শুরু করেছে এসব সেটিংয়ের জন্য, আসল রহস্যটা কি? সুমনদা, নীতি আয়োগ নিয়ে যখন প্রশ্ন হচ্ছে তাহলে প্রথম থেকে বলা যাক। নিশ্চয়ই। 1938 সালে নেতাজি সুভাষচন্দ্র বোস, অতুল তিওয়ারি আর জওয়াহরলাল নেহরু একজন বাঙালি মেঘনাথ সাহাকে বলেছিল ন্যাশনাল প্ল্যানিং কমিটি। তারপরে 15ই মার্চ 1950 থেকে যাত্রা শুরু। নেতাজি সুভাষ বোস আর জওয়াহরলাল নেহরুর থেকেও বড় হুঁতা 2014 সালে প্ল্যানিং কমিশন তুলে দিলেন, শুরু করলেন ন্যাশনাল ইনস্টিটিউট ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। তার বাজেট 400 কোটি টাকা। আমার প্রথম প্রশ্ন, এই 400 কোটি টাকা দিয়ে হয় কি? এরা তো সব ওই ফিউচার টেন্সে কথা বলে, মিটিং ছাড়া কিছু না। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে তো পরিষ্কার বলেছেন, আমি নীতি আয়োগের মঞ্চে যাচ্ছি প্রতিবাদ জানাতে বাংলাকে যেভাবে বঞ্চিত লাঞ্ছিত করা হচ্ছে। হ্যাঁ, কিন্তু নীতি আয়োগ নিয়ে তৃণমূলের নীতি যদি একরকম হতো তাহলে তো প্রশ্নই উঠতো না। এক সেকেন্ড বলি, উত্তর তুমি পেয়ে যাবে। তিনি বলেছেন যে আমি প্রতিবাদ জানাতে যাচ্ছি, যদি আমাকে বলতে না দেয়া হয়, কারণ নীতি আয়োগ মনে করে দেখো মমতা ব্যানার্জির বক্তব্য আগের থেকে চেয়ে পাঠিয়েছে, এবার যদি বলতে না দেয়, মমতা ব্যানার্জি নিজে বলেছেন আমি উঠে চলে যাব। কিন্তু এখানে যারা বলছে যে ইন্ডিয়া জোট জাতীয় কংগ্রেস এবং বাকি দলের সাথে তৃণমূল কংগ্রেস ঐক্যবদ্ধ, কিন্তু তৃণমূল কংগ্রেস একটা স্বাধীন দল যার গণতান্ত্রিকভাবে তার সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে। নিশ্চয়ই অধিকার আছে। এর মানে এই নয় যে আমরা জাতীয় কংগ্রেস বা অন্য দলের বিরোধী, আমরা আমাদের প্রতিবাদ জানাতে যাচ্ছি মমতা ব্যানার্জিকে। হ্যাঁ, কিন্তু সেইটা যদি 2024 সালে পাল্টে যায়, মানে এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়, আমি পরপর দেখাবো যে কোন সালে নীতি আয়োগ নিয়ে ঠিক কি কি বলেছেন, কিন্তু তার থেকেও গুরুত্বপূর্ণ যখন পশ্চিমবঙ্গ অংশগ্রহণও করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বেশিরভাগ ক্ষেত্রে যাননি, অর্থমন্ত্রী অমিত মিত্রকে পাঠাতেন। হ্যাঁ, কারণ ওখানে তো কিছু হয় না। আর মমতা ব্যানার্জি তো ওপেন মিডিয়াতে বলেছে যে আমার দাবি নীতি আয়োগ তুলে দেওয়া হোক, প্ল্যানিং কমিশন ফেরত আনা হোক। আমি আবারও বলছি, যেটা নেত্রী নিজে আজকে বলে গেছেন যে আমি যাচ্ছি ওই মঞ্চে প্রতিবাদ জানাতে। ওখানে যত অন্য সময় অনেক মুখ্যমন্ত্রীরা থাকে, এটা তো 2014 অনওয়ার্ডস বা নীতি আয়োগ তৈরি হওয়া অনওয়ার্ডস ওই প্রতিবাদ একই রকম ভাবে জানানো যেত। মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে তো প্রতিবাদ জানাননি। প্রতিবাদ নীতি আয়োগের আগে এইরকম একটা বাংলার সাথে বাংলা বিদ্বেষী বাজেটও তো হয়নি, যেখানে বাংলাকে বঞ্চিত করে নিজেদের মিলিঝুলি সরকার চালানোর জন্য নিজেদের বন্ধুদের ঘুষ দেওয়া হয়েছে। প্রতিবাদের তো এটাই তো সব থেকে বড় প্রশ্ন, যে মমতা বন্দ্যোপাধ্যায় গেলেন বাংলা বিদ্বেষী, কোট অ্যান্ড কোট রিজুর ভাষায় বাংলা বিদ্বেষী বাজেট হওয়ার পরও গেলেন। আমি সজলের কাছে আসবো। সজল, এমনিতে তোমাদের খুশি হওয়া উচিত, তার কারণ ইন্ডিয়া জোটের তৃতীয় বৃহত্তম শরিক তৃণমূল কংগ্রেস স্রোতের বিরুদ্ধে গিয়ে অন্য শরিকদের অবস্থান অগ্রাহ্য করে কলকাতা থেকে দিল্লি উড়ে গিয়ে, এবং না কোনো অর্থমন্ত্রী নয়, স্বয়ং মুখ্যমন্ত্রী নীতি আয়োগের বৈঠকে থাকতে যাচ্ছেন। এর আগেও বলেছি আমি যে বেশিরভাগ ক্ষেত্রে তৎকালীন অর্থমন্ত্রী অমিত মিত্রকে যেতে হতো। তো আমি বলছি তোমাদের তো সব দিক থেকে খুশি হওয়ার কথা। প্রশ্ন একটাই, যে রাজনৈতিক সমীকরণ আছে কি যেটা ক্রমশ প্রকাশ্য? দেখুন, প্রথম কথা হচ্ছে খুশি অখুশির ব্যাপার না, যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোয় এটাই হওয়া উচিত ছিল। যদি এটা শুভবুদ্ধির কারণে গিয়ে থাকেন তাহলে ভালো কথা, কিন্তু আমার মনে হয় না সেটা। কারণ এই তৃণমূল, তার আবার মমতা বন্দ্যোপাধ্যায়, তার আবার নীতি দুর্নীতি এইসব নিয়ে আলোচনা না করাই ভালো। প্রশ্নটা হচ্ছে, তুমি সজল ঘোষ বলছে যে শুভবুদ্ধির কারণে নয়, তার মানে তুমিও অন্য গন্ধ পাচ্ছ। স্বাভাবিকভাবে আমার মনে হয় শুভবুদ্ধি নাও থাকতে পারে, কিন্তু যদি হয়ে থাকে সেটাও ভালো বলেছি, সেটাও আপনি শুনবেন। প্রশ্নটা যেটা হচ্ছে যে মুখ্যমন্ত্রী ওখানে যাচ্ছেন কেন? উনি সবসময় গ্যালারি শো করতে ভালোবাসেন, উনি ওখানে যাচ্ছেন, আগেই বলে যাচ্ছেন যাব, গিয়ে চেঁচাবো, না হলে বেরিয়ে যাব। আচ্ছা, আমি জানি না, আমি আপনাদের থেকে জানতে চাই যে নীতি আয়োগের বৈঠকে বাজেটের বিরোধিতা করে ওখানে গ্যালারি শো করা যায় কি যায় না? রেকর্ড হলে উনি থাকবেন, রেকর্ড যদি না হয় তাহলে উনি বেরিয়ে যাবেন। এই যে কথাটার মধ্যে দিয়ে প্রথম থেকেই বোঝা যাচ্ছে যে ওনার ইন্টেনশন কি। আবার রইল বাকি কংগ্রেস বা ইন্ডি জোটের তাদের কি চিন্তা ভাবনা। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আর যাই করা যায়, মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে ঘর করা যায় না রাজনৈতিকভাবে, এটা যে কোনো রাজনৈতিক দলই জানেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে সেটা করা সম্ভব নয়। উনি কাকে চাপ দিতে চাইছেন? উনি রাহুল গান্ধীকে চাপ দিতে চাইছেন, উনি মোদিজির সঙ্গে থাকতে চাইছেন, যেটা আপনাদের ন্যারেটিভ। এগুলো কোনোটাই প্রেডিক্টেবল নয়।
কিন্তু আমরা এটা না না, আমি বুঝতে বলছি তোমার পেরেছি আগের কথাটা আমি একটু ব্যাক করি, সেটা হচ্ছে ঘর করা যায় না। অটল বিহারী বাজপেয়ী মমতা Ultimately বন্দ্যোপাধ্যায় করতে পেরেছে। বাড়ি এসে মালপোয়া খেয়ে গেছে। আলটিমেটলি পায়ে হাত দিয়ে প্রণাম করার পরও কি ঘর করতে পেরেছে দাদা? পারিনি। তখন তো শুরুয়াত ছিল, এখন যত দিন যাচ্ছে তত তাকে চেনা যাচ্ছে, আসল রূপ বেরোচ্ছে। তাই আজকে আমাদের ধারণা যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আর যাই হোক কোনো রাজনৈতিক দল বেশি দিন চলতে পারবে না, বিজেপির চলার কোনো প্রশ্ন নেই। কিন্তু ন্যারেটিভটা আমাদের নয়, কংগ্রেস আর কংগ্রেস আর ওরা বলবে, সিপিএম ওদের একেবারে এই ভাষায় বলছে যে গুড বুকের তোমাদের গুড না না, বুকে রাখতে যাচ্ছে। ওরা বলতে পারে, কিন্তু আমি দেখুন ওরা এখনো কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে ওদের ইন্ডি জোটে রেখেছে সেটাও আমি বলতে পারবো না, কারণ জোটের মধ্যে আছি কিন্তু আমি আবার ভোটের লড়াইতেও আছি। এই যার নীতি হয়, এই যে জোটের নীতি হয়, সেই জোট নিয়ে খুব একটা কথা বলারও খুব একটা জায়গা নেই। দেখুন ব্যাপারটা হচ্ছে কি, যে মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনি যতই গালমন্দ করুন আর যাই বলুন, মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া তো দেশ চলতে পারে না, ওনার গায়ে কিছুই লাগে না, দেশ চলতে পারে না। অটল বিহারী বাজপেয়ীও চলতে পারেনি, আর নরেন্দ্র মোদী কোথাকার কে, ছেড়ে দিন। আর ইন্ডি জোটের তো প্রধান শরিক নরেন্দ্র মোদী কি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলে জোট চালাচ্ছে? আমার কথা হচ্ছে এই বাংলায় নরেন্দ্র মোদীর কি ক্ষমতা আছে মমতা ব্যানার্জিকে হারানোর? নেই তো। তো তাহলে তাকেও তো মমতা ব্যানার্জির সামনে মাথা নত করে প্রণাম করতে হয়। এই যে বললো পায়ে হাত দিয়ে প্রণাম, যখন অন্য মুখ্যমন্ত্রীরা যান মোদী সাহেবের কাছে তারা বুকে নিয়ে যান, যখন মমতা বন্দ্যোপাধ্যায় যায় তখন নরেন্দ্র মোদীও হাত জোর করে মাথা নত করে প্রণাম করে। তো সজল বাবুদের এই কথাগুলো মনে রাখা উচিত। আসলে এই শিষ্টাচারের কথা যদি বলে, কোন দেশের কোন মানে মুখ্যমন্ত্রী কখনো কাউকে ওই তার শরীর নিয়ে ব্যঙ্গ করেননি, নাম নিয়ে ব্যঙ্গ করেননি, কোমরে দড়ি পরাবো বলেনি, তুই তো গাড়ি করেননি। হ্যাঁ, এই নমস্কার প্রণাম এইসব কথাগুলো কোনো যুক্তি নেই। সৌজন্য আর অসৌজন্য এই তালিকা করলে মোটামুটি এই অনুষ্ঠানের বাকি সময় নিয়েই চলে যাবে। আমি দ্রুত বরঞ্চ একবার ফ্ল্যাশব্যাকে যাই। এবিপি আনন্দের আর্কাইভ আমাদের বলছে যে এই নীতি আয়োগ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় একবার নয়, বারবার নয়, বছর বছর সমালোচনা করেন। ঠিক কী বলেছেন 2019-এ? আমি প্রথমে 7ই জুন আর 10ই জুন 2019 একবার দেখিয়ে নেব যে কালকে যে বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় যোগ দিতে যাচ্ছেন সেই বৈঠক ফলপ্রসূ হবে। যদি মমতা বন্দ্যোপাধ্যায় 2019, 18 বা অন্য বছরের কথা ধরি, তাহলে নীতি আয়োগ কিছুই করতে পারেন না। দেখব 19। আমি এখনো মনে করি নীতি আয়োগ যে তৈরি হয়েছে, প্ল্যানিং কমিশন অনেক বেশি এফেক্টিভ ছিল। আমি নিজে অ্যাজ এ চিফ মিনিস্টার অনেকগুলো মিটিংয়ে অ্যাটেন্ড করেছি। আমরা সবাইকে নিয়ে যেতাম, প্ল্যানিং কমিশনে সবাই থাকতো, আমরা স্টেটের ডিমান্ড বলতাম, আমরা আলোচনা করতাম, তারা প্ল্যান সাইজ ঠিক করতো। এই মিটিং আমি নিজে অনেকবার করেছি, তাতে সুফল মিলেছে। কিন্তু এই নীতি আয়োগে সেসব কিছু নেই। নীতি আয়োগের কোনো পাওয়ার নেই, জাস্ট টু শো অফ, নাথিং এলস। এটাতে গিয়ে কোনো লাভ হয় না। নীতি আয়োগের কোনো ক্ষমতা নেই। আর নীতি আয়োগের মিটিংয়ের ইস্যু কি? 3-4টে ইস্যু যাতে স্টেটের কোনো ইন্টারেস্টই নেই। সুতরাং আমি কি করবো? পাওয়ারলেস, শুধু বসে বসে ভাষণ শুনবো আর গল্প শুনবো। আবার প্ল্যানিং কমিশন তৈরি করুক, ইন্টারেস্টেড কাউন্সিল করুক, যেখানে স্টেটের ইন্টারেস্ট আলোচনা হবে, আমরা যাবো। 7ই জুন 2019, 10ই জুন 2019, এবার 17ই জুন 2018 দেখাবো। प्लानिंग कमीशन इज नॉट देयर। नीति आयोग को भी साल में एक ही मीटिंग होता है। विद द स्टेट वी हैव नो प्लेटफॉर्म टू यूज टू रेज आवर वॉइस। ऐसा अननेसेसरीली कभी कभी स्टेट का काम पे इंटरफेरेंस होता है। যাচ্ছেন বটে, তবে নীতি আয়োগ নিয়ে তার যা দৃষ্টিভঙ্গি, তার যা অবস্থান, সেটা কিন্তু খুব একটা পাল্টায়নি। আজকেও মমতা বন্দ্যোপাধ্যায় সেটারই পুনরাবৃত্তি করলেন। ঠিক কী বলেছেন এবং তার সঙ্গে কারা যাচ্ছেন কারা যাচ্ছেন না, সেই ছবিটা দ্রুত পরের প্রতিবেদনে দেখাবো। Then I feel that it is better not to come. Then Abhishek and others told me that please to come again. But instead of that, I think okay, let me go. মোদিজিকে অমান্য করা হোক এটা উনি চান না। জল্পনার অবসান। দিল্লিতে নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে নীতি আয়োগের বৈঠকে উপস্থিত থাকছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লি পৌঁছে অত্যন্ত ইঙ্গিতপূর্ণভাবে মমতা বললেন তার মনে হয়েছিল নীতি আয়োগের বৈঠকে যোগ না দিলেই ভালো হতো, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় ও অন্যরা বলেছেন বলেই তিনি দিল্লি এলেন। Since Niti Aayog has been planned, I have not seen a single work is been done. Because they don't have any power. Due to our democratic respect and what we follow, that there must be some good relation between the center and state government, especially
for the development purpose and development of the people. এটা রাজ্যের স্বার্থর সাথে কোনো সম্পর্ক নেই, এটা ওনার যখন যেখানে যেমন পোষায় তেমন মনোভাব। মমতা বন্দ্যোপাধ্যায় শুরু থেকেই নীতি আয়োগের বিরোধী। এ নিয়ে কোনোদিন ক্ষোভ চেপে রাখেননি তিনি। নীতি আয়োগের বৈঠকে হাজিরও হননি। আর তাই প্রশ্নটা জোরালো হচ্ছে যে এবার এমন কি হলো যে কার্যত সব বিরোধী যখন বয়কটের পথে, তখন তিনি বৈঠকের পথে। মঙ্গলবার বাজেট পেশের পরই বৈষম্যের অভিযোগে কংগ্রেস জানিয়ে দেয় তাদের 3 মুখ্যমন্ত্রী কর্ণাটকের সিদ্দারামাইয়া, হিমাচল প্রদেশের সুখবিন্দর সিং সুখু এবং তেলেঙ্গানার রেবন্ত রেড্ডি নীতি আয়োগের বৈঠক বয়কট করছেন। ডিএমকে শাসিত তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনও বঞ্চনার অভিযোগে মোদী নেতৃত্বাধীন নীতি আয়োগের বৈঠকে অংশ না নেওয়ার কথা জানিয়ে দেন। বৃহস্পতিবার সকালে বাম শাসিত কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন ও আম আদমি পার্টি শাসিত পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানও একই পথে হাঁটার কথা জানান। কিন্তু তারপরও তৃণমূল জানায় মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকে অংশ নেবেন। নির্ধারিত কর্মসূচি অনুযায়ী বৃহস্পতিবার সন্ধে দিল্লি পৌঁছানোর কথা ছিল মুখ্যমন্ত্রীর, কিন্তু শেষ অবধি যাননি তিনি, যার জেরে ধোঁয়াশা তৈরি হয়। অবশেষে শুক্রবার দিল্লি পৌঁছন তিনি। But instead of that, I think, okay, let me go. I talked to Hemant also. Hemant is also coming. So far, my knowledge is concerned. অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি অনুযায়ী তিনিও ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, বিজেপি বিরোধী শুধু এই 2 দলের মুখ্যমন্ত্রী নীতি আয়োগের বৈঠকে নরেন্দ্র মোদীর মুখোমুখি হবেন। এই পরিস্থিতিতে সিপিএম প্রশ্ন করছে, তৃণমূল মুখে বাংলাকে বাজেটে বঞ্চিত করার কথা বললেও নীতি আয়োগের বৈঠকে হাজির হচ্ছে কেন? সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছে যে নীতি আয়োগের বৈঠকে যাবে না, তার কারণ এই যে বাজেট, সেই বাজেটটা কার্যত গদি রক্ষার বাজেট। রাজ্যগুলোর যে প্রাপ্য, সেই রাজ্যগুলোর প্রাপ্য দেওয়া হচ্ছে না, যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে আঘাত করা হচ্ছে, রাজ্যের অধিকারে হস্তক্ষেপ করা হচ্ছে। এইসবের প্রতিবাদে সমস্ত অবিজেপি দলের মুখ্যমন্ত্রীরা যাচ্ছেন না। এবার ওনাকে ঠিক করতে হবে উনি বিজেপির পক্ষে থাকবেন না উনি বিজেপির বিপক্ষে থাকবেন। বাংলার অধিকারের আওয়াজ তুলছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস, বর্তমান সরকার। বাংলার অধিকার, বাংলার মানুষের কথা, তো সেইটা বলতে যাবেন। প্রয়োজন হলে বলেছেন যে আমি আমার এই প্রতিবাদের কথা আমি রেকর্ড করাবো, প্রতিবাদ করব, তারপর আমি মিটিং ছেড়ে চলে আসব। তাতে বিরোধীদের কি অসুবিধে? সব মিলিয়ে নীতি আয়োগে মমতা বন্দ্যোপাধ্যায়ের অংশগ্রহণ ও তার কারণ ঘিরে রাজনৈতিক মহলে তুঙ্গে চর্চা। বিজেন্দ্র সিংহ, সমীরণ পাল ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। কংগ্রেসের প্রতিনিধি পার্থ মুখোপাধ্যায়ের কাছে আসবো। পার্থ, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে অন্যরা তার সঙ্গে যোগাযোগ করেনি, এই ভাষায় বলেছেন, কোট আনকোট যাচ্ছি, দেয়ার ওয়াজ নো কোঅর্ডিনেশন বিটুইন আস অ্যান্ড আদার্স। তারপরে বলেছেন দেয়ার ওয়াজ নো কোঅর্ডিনেশন, আদার্স ডিডন্ট কন্ট্যাক্ট আস। মানে এই যোগাযোগ করা, কোঅর্ডিনেশন ইত্যাদি ইত্যাদি যদি হতো তাহলে হয়তো একটা সম্ভাবনা যে আমি ভাবতাম বা হয়তো যেতাম না, এই ধরনের একটা ইঙ্গিত দেন। আমি বলছি যে কোথাও একটা নাম না করে এ তো সরাসরি দায়টা কংগ্রেসকে সেই দিকে ঠেলে দেওয়া, যে পরিষ্কার বলছেন যে কোঅর্ডিনেশন, অর্থাৎ আপনারা কোঅর্ডিনেশন করেননি, আগে থেকে যোগাযোগ করেননি। যদি করতেন, কংগ্রেস যদি করতো বা ইন্ডিয়া জোটের অন্যরা করতো, তাহলে হয়তো ইন্ডিয়া জোট অনুযায়ী তিনি সিদ্ধান্ত নিতে পারতেন। আজ অবধি যতগুলো সিদ্ধান্ত ইন্ডিয়া জোট নিয়েছে, একটা তো মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস প্রথমেই রাজি হয়েছে। প্রত্যেকটা ক্ষেত্রেই তারা একটাই অভিযোগ করেছে প্রথমেই, যে আমাদের সঙ্গে যোগাযোগ করা হয়নি, প্রত্যেকটি ক্ষেত্রে। এমনকি কিছুদিন আগে অবধি যখন সব থেকে বড় শরিক ইন্ডিয়া জোটে আপনারা যোগাযোগ করলে তাহলে দায় বর্তাতো না। এটা আর তো কেউ বলে না, একটি দলই কিন্তু প্রত্যেকটি ক্ষেত্রে বলে গেছে। এমনকি কিছুদিন আগে সবাই জানে যে কে স্পিকার পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে এবং কংগ্রেসের পক্ষে কে করবে, সবাই জানে। শুধু তৃণমূল কংগ্রেস জানতো না, তাদের সঙ্গে নাকি আলোচনা করা হয়নি। আসলে ঘটনাটা তা না, আপনি শুরু করলেন না কমলাকান্ত দিয়ে। কমলাকান্ত একটা কথা বলেছিলেন, ইউটিলিটি শব্দটার অর্থ বুঝিয়েছিলেন, ইউটিল উই ইট, মানে তুমি কাজ করো আমি খাবো। আসলে এখানেও হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতির এটাই হচ্ছে মূল কথা। আর ও কিছু রাজনীতির প্রেক্ষাপট টেনে শুরু করলো প্ল্যানিং কমিশন, একটা খণ্ডিত ইতিহাস বললো। প্ল্যানিং কমিটি যেটা, সেটা 1937-এর ওয়ার্ধা রেজলিউশন থেকে সেটা প্রথম শুরু হয়েছিল। যাই হোক, বারবার তোমরা একটা কথা যেটা তৃণমূল কংগ্রেস বলে, যে তারা এই প্ল্যানিং কমিশনের পক্ষে এবং তারা নীতি আয়োগের বিরুদ্ধে। এতদিন যাননি, গেলেন কবে না, যখন কেউ যাচ্ছেন না, যখন বিরোধী দলে কেউ যাচ্ছেন না, সেই সময়ে গেলেন। এবং কেন আপনাদের কেন কিছু উনি যেতে বাধ্য হলেন? ওনার বক্তব্য শুনে যেটা বুঝলাম, যে তৃণমূল কংগ্রেসের একটি পোস্ট বাকি ল্যাম্প পোস্টের চাপে এখন বলছেন যে কেন্দ্রের সঙ্গে সম্পর্ক ভালো থাকা উচিত।
মানে এই অদ্ভুত ব্যাপার। কখন না যখন অন্যান্য বিরোধী দলগুলো একটা সিদ্ধান্ত নিয়েছে, ঠিক বেঠিক পরের কথা, কিন্তু প্রত্যেকটি বিরোধী দল যখন একটা সিদ্ধান্ত নিয়েছেন এবং কীরকমভাবে জিনিসটা ভাঙার একটা প্রক্রিয়া, উনি বলে যাচ্ছেন যে হেমন্ত সোরেনের সঙ্গে আমার কথা হচ্ছে, ও যাবে। কোথাও কখনো হেমন্ত সোরেন এখন অব্দি বলেননি, কোনো সরকারি তরফ থেকে। আপনি বলছেন হেমন্ত সোরেন যাবেন না? আমি বলছি কোনো সরকারি মমতা বন্দ্যোপাধ্যায় এয়ারপোর্টে বলেছেন, দিল্লি সাংবাদিক সম্মেলনে অ্যানাউন্সমেন্ট এখন অব্দি হয়নি, কোনো অ্যানাউন্সমেন্ট এখন অব্দি হয়নি। আর মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু বলছেন হেমন্ত সোরেনের সঙ্গে আমার কথা হয়েছে। না বলছি তো, যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বিশ্বাস করতে হয় তাহলে প্রধানমন্ত্রী হিসেবে মনমোহন সিং প্রধানমন্ত্রী না হয় তিনি ভারতবর্ষের রাষ্ট্রপতি হয়ে যেতেন, মানে সেই সময়। তো মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বিশ্বাসযোগ্যতা আজকে আরেক, মানে আপনি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় গেলেন ইন্ডিয়া জোট ভাঙতে, সেই উদ্দেশ্যে এত বড় কথা। 2019 থেকে আপনি চিন্তা করুন, কংগ্রেস এবং বিজেপি বাদ দিয়ে উনি তৃতীয় ফ্রন্টের একটা জোট করবেন। আমি সব বুঝলাম পার্থদা, কিন্তু এটা পার্থ মুখোপাধ্যায় বলছেন, পার্থ মুখোপাধ্যায় ভাবছেন, হয়তো প্রদেশ কংগ্রেস ভাবছে, কিন্তু কে.সি. বেণুগোপাল, আমি বলছি যে দিল্লির কংগ্রেস নেতৃত্ব কোট আনকোট তথাকথিত হাই কমান্ড, তারা এইরকম ভাবে কি? আমি আপনাকে একবার কে.সি. বেণুগোপাল দেখিয়ে নিই, কারণ কালকে তাকে আমরা যখন জিজ্ঞেস করি তিনি বলেন যে তারা আশা করেন যে মমতা বন্দ্যোপাধ্যায় নীতি আয়োগের এই বৈঠকে যোগ দেবেন না, কিন্তু মুখ্যমন্ত্রী যখন প্রকাশ্যে আজকে তার সিদ্ধান্ত বলে দিলেন, কে.সি. বেণুগোপাল সম্পূর্ণ নীরব থাকলেন, কার্যত মুখে কুলুপ। পাশাপাশি দেখাবো। After the union budget, India alliance parties are very much agitated because the government had done injustice to the states, most of the states where India alliance is ruling. Clear discrimination. Therefore, we are not going to participate. I think that Mamata ji will also will not attend. That's what my understanding. Congress chief ministers are boycotting Niti Aayog meeting, but Mamata Banerjee and Hemant Soren are attending the meeting, sir. Sir, Mamata and Soren are going to attend the meeting, sir. Mamata and Soren are going to attend the meeting. Skip. আমার লিরিক্স ভুল হতে পারে, এটা বাংলা গান ভীষণ জনপ্রিয় ছিল, কি হলো মুখে যে কথা সরে না, সেরকম লাগলো। হ্যাঁ, এখন ব্যাপার হচ্ছে যে এআইসিসি যে জানে না তা না, আপনারা হয়তো মনে থাকবে বেশ কয়েক মাস আগে মেঘালয়ের মাটিতে দাঁড়িয়ে রাহুল গান্ধী যে কথাগুলো বলেছিলেন তার একটাই অর্থ হয় যে তৃণমূল কংগ্রেস ভারতীয় জনতা পার্টি স্লিপার সেল হিসেবে বিভিন্ন রাজ্যে কাজ করে। স্লিপার সেল আরো বড় কথা, রিজু পার্থদারা বলছেন যে ইন্ডিয়া জোট ভাঙার জন্য উনি গেছেন। আমি একটা কথা বলি, পার্থদা থেকে শুরু করে অশোকবাবু থেকে শুরু করে অধীর চৌধুরী, এনাদের সকলের রাজনীতি এখন আরএসিতে এসে ঠেকেছে। এনারা যে কথাটা বলেন, যখন আমরা অধীর বাবুকে নিয়ে আমরা এখানে করতাম, যখন অধীর বাবু রোজ প্রেস কনফারেন্স করতেন লোকসভায়, আমি একটা কথা তোমার সাথে বলেছিলাম যে যখন মালিক পক্ষরা কথা বলে এক টেবিলে বসে, তখন আশেপাশে চাকর বাকররা কি বললো কিছু যায় আসে না। সোনিয়া গান্ধী কি বলছে, রাহুল গান্ধী কি বলছে, দ্যাট ইজ হোয়াট ম্যাটার্স। অধীর চৌধুরী, অশোক বাবু, পার্থ বাবুরা কি বলছে, হাউ ডাজ ইট ম্যাটার? রাজনৈতিক দলে মালিক আর চাকর, আমি তো বলে দিচ্ছি, এই চেয়ারে বসে রিজু বলে গেছিল, রাজনীতি ঠিক করে দিয়ে গেছিল যে পশ্চিম বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় বিয়ে বাড়ি ভাড়া দিন, আগে ওই মৌলারির বাড়ি থেকে বিয়ে বাড়ি ভাড়া দিন, দুটো টাকা রিজু বলে গেছিল। দেখুন শরিকি ঝগড়া মারাত্মক, শরিকি ঝগড়া মারাত্মক, এটা 1 ঘন্টাও চলতে পারে। আমি ওর মধ্যে ঢুকবো না, কিন্তু আমি একটা স্পষ্ট জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের ভেতরে একটা পরিবর্তন আসছে। পরিবর্তনটা হচ্ছে, বললেন উনি কেন গেছেন, উনি কিন্তু নিজের ইচ্ছায় যাননি, এই প্রথম অন্তত নিজের ইচ্ছের বাইরে যে কিছু করছেন উনি রাজনৈতিকভাবে, সেটা কিন্তু পরিষ্কার। বললেন অভিষেক যেতে বলেছে বলে গেছি, অভিষেককে ব্যালেন্স করতে হচ্ছে, কারণ এতদিন অভিষেক বাদ দিয়ে যে সমস্ত সিনিয়র পলিটিশিয়ানরা আছেন তৃণমূলের, সুব্রত বক্সি, ফিরাদ হাকিম, তাদের চাপে পড়ে 21শে জুলাই সব ছবি থেকে রবার দিয়ে মুছে দিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবিটা। এবারে সেই অভিষেককে আবার ব্যালেন্স করতে আমার মনে হয় তিনি ওখানে যাচ্ছেন। এছাড়া আরেকটা কথা বলি, হচ্ছে বিজেপির রাহুল গান্ধী বলেছেন তৃণমূলকে। আপনি আমাকে বলুন তো, তাহলে অধীর বাবুকে ওই ধরনের অপমান খার্গে সাহেবরা করলেন কেন? আমার কথা হচ্ছে,
অনেক আমি রাজনৈতিক নেতাদের দেখেছি যারা তাদের পলিটিক্যাল কেরিয়ারের পরে বিশ্লেষণ তারা চাকর বাকর আমি নয়। দেখেছি হ্যাঁ, বিশ্লেষণ হ্যাঁ, করতে। তারা চাকর এখন তো বাকর দেখছি নয়। পলিটিক্যাল লোকেরা সাইকোলজিস্ট হয়ে যাচ্ছে। আমার কথা হচ্ছে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির বিশ্লেষণ না করে যদি আজকের অভিযানে শুভেন্দুর পাশে দিলীপ ঘোষ আর সুকান্ত মজুমদার কেন ছিল না সেই বিশ্লেষণ যদি সজল ঘোষরা করে তাহলে হয়তো একটুখানি অক্সিজেন পাবে 26-এর আগে। আগে নিজের চরকায় তেল দাও। কিন্তু রিজু ঠিক যেটা করার প্রয়োজন নেই, যে 1 নম্বর এবং 2 নম্বরের সম্পর্কের সমীকরণের বিশ্লেষণ এই অনুষ্ঠানে খুব সঙ্গত কারণে সেটাও হবে। কেন হবে এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমি তাতে আসবো, কিন্তু তার আগে শতরূপ ঘোষ। শতরূপ, আমি ঠিক উল্টো দিক থেকে আসবো। সেটা হচ্ছে তোমরা বলছো সেটিং চলছে, আমি বলছি যে এই গণতান্ত্রিক দেশে একটা ফেডারেল স্ট্রাকচারে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে যদি এই রকম মিটিং হয় তাহলে সেখানে যে কোনো মুখ্যমন্ত্রী যাওয়া উচিত। তার কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী যদি রাজ্যের ইস্যুতে রাজ্যের হয়ে জোর গলায় সওয়াল করেন এবং রাজ্যের যে প্রাপ্য বকেয়া তার যদি ভগ্নাংশও পাওয়া যায় তাহলে সেটা রাজ্যের মানুষের উপকার। এই সহজ ব্যাপারটা যদি তোমরা উল্টো দিক থেকে দেখো, এটাকে কেন সেটিং বলছো? 1, 2 হচ্ছে পোস্ট 2014 নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর বহুবার সিপিএমের মুখ্যমন্ত্রীরা গেছেন, বছরের পর বছর গেছেন, সেটা যদি সেটিং না হয় এইটা কেন সেটিং? সুমন, আমি প্রথমেই একটা কথা বলি, যে মানুষেরা গতর খাটিয়ে কারুর বাড়িতে বা কারুর দপ্তরে কাজ করেন, যাদেরকে আমরা চলতি কথায় চাকর বলি, তাদেরকে নিয়ে আমরা গর্বিত। তারা পরিশ্রম করে খাচ্ছেন, চুরি করে খাচ্ছেন না। চাকর বাকর শব্দটাকে একটা ডেরোগেটরি অপমানজনক শব্দ হিসেবে ব্যবহার করার আমি তীব্র প্রতিবাদ করছি। মন্ত্রী হয়ে চাকরি বেছে খাওয়ার থেকে সম্মানের সঙ্গে চাকরি করে খাওয়াটা অনেক একটা মাথা উঁচু করে বাঁচার মতো জীবিকা। দ্বিতীয় কথা হচ্ছে, ও যেটা বললো রিজু, যে বিরোধীদের রাজনীতি এখন আরএসিতে এসে ঠেকেছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতি আরএসএসে এসে ঠেকেছে। ও বরং ওটাকে নিয়ে ভাবুক। আমি কথাটা কেন বলছি দেখো, এবং সেই কারণেই কেসি বেণুগোপালের আশার থেকে মোহন ভাগবতের নির্দেশের গুরুত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বেশি। তুমি যে কথাটা বলছো, আমি এটাকে নিয়ে আলোচনা চলতে পারি, কিন্তু আমি যদি ধরে নিই যে প্রত্যেক মুখ্যমন্ত্রীর যাওয়া উচিত, সেক্ষেত্রে 10 বছর না গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ভুল করেছেন, আজকে প্রথম ঠিক করছেন। রিজু এখানে বসে একটা কথা বললো, আমি জানি না কিভাবে বলো, বিজয়ন বারবার গেছেন এবং বিজয়ন বারবার তারপর টুইটও করেছেন। না বিজয়ন, আমি বলছি, আমি সেই প্রসঙ্গেও আসছি। আজকে যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায়ের এই হঠাৎ করে ইন্ডিয়া জোট থেকে একটা বেরিয়ে গিয়ে ব্যতিক্রমী একটা পথে চলাকে নিয়ে আলোচনা হচ্ছে, আমি বলছি ও একটা অদ্ভুত কথা বললো, শুনলাম যে এর আগে কখনো এরকম বাংলা বিদ্বেষী বাজেট হয়নি। আমার মনে হচ্ছিল গত বছর পর্যন্ত রিজু বিজেপি করতে এবছর তৃণমূলে যোগ দিয়েছে। কেননা এর আগে বিজেপি সরকার যে বাজেটগুলো করেছে প্রত্যেকবার তৃণমূল বলেছে, এবং হয়তো সঠিকভাবেই বলেছে, যে সেই কেন্দ্রীয় বাজেটগুলোতেও বাংলাকে বঞ্চনা করা হয়েছে। হঠাৎ করে একদিন বাংলা বিদ্বেষী বাজেট হয়নি, খুব বাংলা প্রেমী বাজেট হয়েছে। এবার প্রথম বাংলা বিদ্বেষী বাজেট হয়েছে। বলতে চাইলো এবার দৃশ্যত ও কি বলতে চাইলো আমি জানি না, কিন্তু কি বললো আমি সেটা বলছি। দৃশ্যত দুটো রাজ্যকে বেশি ফেভার করা সেটাও বটে, কিন্তু ও তো সেটা বলেনি। বললো যে এর আগে এরকম বাংলা বিদ্বেষী বাজেট হয়নি। আমি তার মানেটা আমি যা বুঝলাম আমি এখানে বললাম। ও নীতি আয়োগ তৈরি হওয়ার একটা বিরাট ইতিহাস শোনালো এবং বললো মমতা বন্দ্যোপাধ্যায় মিডিয়াতে বিরোধিতা করেছিলেন। আমি বলছি সুমন দা, মিডিয়াতে বিরোধিতা করা দিয়ে দেশ চলে না। যে মিটিংয়ে প্ল্যানিং কমিশনকে সরিয়ে দিয়ে নীতি আয়োগকে আনা হচ্ছিল, সেই সময় দেশে আমাদের একমাত্র মুখ্যমন্ত্রী ছিলেন মানিক সরকার। মানিক সরকার ওখানে উপস্থিত থেকে মোদির সামনে দাঁড়িয়ে তর্ক করেছিলেন যে আপনারা এটা অপরাধ করছেন, ভারতের মতো একটা প্ল্যান্ড ইকোনমিতে প্ল্যানিং কমিশনকে ডিসলভ করে দেওয়া। এবং যে কথাগুলো এখানে বসে বললো সেইগুলো মানিক সরকার মিটিংয়ে গিয়ে বলেছিলেন, যে নেতাজি সুভাষচন্দ্র বোসের তৈরি করে যাওয়া প্ল্যানিং কমিশন, তাদের ভারতে এই অবদান রয়েছে, গ্রিন রেভলিউশন থেকে শুরু করে এতগুলো ইকোনমিক প্ল্যানিং সব কিছু, এটা ভুল হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় এমনকি সেই বৈঠকে যাননি। আজকে যে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের দাবি দেওয়ার জন্য যাচ্ছেন দিল্লিতে, এমনকি নীতি আয়োগ তৈরি হওয়ার বৈঠকে তার বিরোধিতা করতে যাননি। মিডিয়াতে কি বলেছেন ওর মুখ থেকে শুনলাম। দেখো সুমনদা, আমার লাস্ট কথা আমি এই প্রসঙ্গে বলছি। গত 10 বছর আমাদের দেশ একটি অত্যন্ত শক্তিশালী সরকার এবং খুব দুর্বল বিরোধী পক্ষ দেখেছিল। 10 বছর পরে আমাদের দেশ একটা দুর্বল সরকার এবং একটি অত্যন্ত শক্তিশালী বিরোধী পক্ষ পেয়েছে। এমত অবস্থায় এই বিরোধী পক্ষের শক্তিটাকে ভাগাভাগি করাটা কাদেরকে সুবিধা দেয়? একটা 5 বছরের বাচ্চা বোঝে। এবং আমি বলছি এটা ক্ষেত্রে প্রথম না। আপনি জিতলেন, খুব ভালো কথা। কদিন আগে 21শে জুলাই অখিলেশ যাদবকে সঙ্গে নিয়ে এখানে বললেন যে উত্তর ভারতে হিন্দি হার্টল্যান্ডে অখিলেশ, আর এইদিকে আমরা তৃণমূল এবং সমাজবাদী পার্টি মিলে বিজেপিকে সরাবো। মানে এখানে বিরোধী জোটকে আরো দুর্বল করা। আমি রিজুর উত্তরে যাব, কিন্তু তার আগে তথ্যের জন্য আমায় বলতে হবে যে 2015 সালে একেবারে শতরূপ সঠিক তথ্য দিয়েছে যে নীতি আয়োগের প্রথম বৈঠকটা হয়, সেখানে একদিকে যেরকম ত্রিপুরার তৎকালীন মুখ্যমন্ত্রী মানিক সরকার ছিলেন এবং কংগ্রেস শাসিত কিন্তু তামিলনাড়ু, হিমাচল প্রদেশ, এই সমস্ত অবিজেপি রাজ্যের মুখ্যমন্ত্রীরা ছিলেন সেখানে। কিন্তু রিজুর কাছে যাব, জোটের মধ্যে জোট করে আসলে বিজেপি বিরোধী জোটকে দুর্বল করতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়
কিভাবে বিজেপিকে বাংলায় হারিয়েছে সেটা 2014 সাল থেকে আপনারা কেন দেশের মানুষ জানে। তো বিজেপিকে তো কোনোভাবেই অক্সিজেন দেওয়ার কোনো মানে ব্যাপারই এখানে হচ্ছে না। হ্যাঁ, এই বাংলায় তো হারাতে হচ্ছে, বাংলায় কংগ্রেসকে হারাতে হচ্ছে, সিপিএম কে হারাতে হচ্ছে, কারণ ঐক্যবদ্ধ লড়াই করেছে এরা মমতা ব্যানার্জির বিরুদ্ধে। তোমার বিজেপিকে সরিয়ে বিজেপিকে অক্সিজেন দিয়েছে বাংলায়। আমরা যেখানে যেখানে বিজেপি ছিল সেখানে বিজেপিকে হারিয়ে আমরা ক্ষমতায় এসেছি। তোমরা বিজেপিকে হারিয়ে ক্ষমতায় আসোনি, কিন্তু তোমরা বিজেপিকে সরিয়ে হারাওনি, বক্তব্যটা হচ্ছে হারিয়ে হারাওনি। আমার বক্তব্য হচ্ছে মমতা ব্যানার্জি নীতি আয়োগে মিটিংয়ে যাচ্ছেন কেন সেটা তিনি নিজের মুখ থেকে পরিষ্কার করে বলে দিয়েছেন। যেটা হয়েছে সেই যে আমাদের সাথে যে বঞ্চনা হচ্ছে তার প্রতিবাদ করতে আছে। যদি আমার ভয়েস রেকর্ড না হয় আমরা বেরিয়ে যাব। দেখো, প্রথম কথা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার করে বলেছেন, যেটা যেটা শুনে ওনার কাছে ছাড়া কারোর কাছে ব্যাপারটা পরিষ্কার হয়নি। আমার বক্তব্যটা ছিল পরিষ্কার, উনি গিয়ে যাচ্ছেন, বেশ করছেন, আপনার স্বাধীন দল, আপনি গেছেন, আপনাকে আটকানোর ক্ষমতা কারণ নেই। প্রশ্নটা হচ্ছে আপনার আজকে যাওয়াটা যদি জাস্টিফাইড হয়ে থাকে, তাহলে একদিন যে আপনি বলেছেন যে নীতি আয়োগের বৈঠকে না যাওয়াটাই আমার বিজেপির বিরুদ্ধে প্রতিবাদ, তাহলে আপনার সেই বক্তব্যটা ভুল ছিল। এক, দ্বিতীয় কথা হচ্ছে ও যেটা বলছে যে এখানে ওরা হারিয়েছে বিজেপিকে, ঠিক কথা, বিজেপিকে ওরা 12 রেখেছে, কংগ্রেস সিপিএমকে 0 করে দিয়েছে। যখন বামফ্রন্ট সরকার ছিল আমাদের রাজ্যে বিজেপিকে আমরা 0 রেখেছিলাম। সুতরাং এই ইতিহাসগুলো কিন্তু পাল্টে যাবে না। আমি দ্রুত একবার দেখাবো সেই অভিযোগটা, যেটা এখনো কংগ্রেস এবং সিপিএম বলছে খুব স্পষ্ট করে, জোটের মধ্যে জোট করার চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। উল্টো দিকে তৃণমূল জবাবে কি বলছে পাশাপাশি। If they have consulted us and there is a coordination, then we should have decided whatever India right decide. মঙ্গলবার বাজেট পেশের পরই কংগ্রেস জানিয়ে দেয় বাজেটে বৈষম্যের অভিযোগে তাদের 3 মুখ্যমন্ত্রী নীতি আয়োগের বৈঠক বয়কট করছেন। কিন্তু শেষ পর্যন্ত কংগ্রেসের উল্টো পথে হেঁটে নীতি আয়োগের বৈঠকে অংশ নিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নীতি আয়োগের বৈঠককে বাংলা ও বিরোধী শাসিত রাজ্যগুলোর বঞ্চনার প্রতিবাদ মঞ্চ হিসাবে ব্যবহার করতে চান মমতা বন্দ্যোপাধ্যায়। কালকের বৈঠকে এ ব্যাপারে সরব হতে চান তিনি। বৈঠকে বঞ্চনার প্রতিবাদ করার সুযোগ দিলে ভালো, না হলে প্রতিবাদ জারি রেখে বৈঠক ছেড়ে বেরিয়ে আসবেন তিনি। এটাই মুখ্যমন্ত্রীর কৌশল। मैंने बोला कि अगर इसको बारे में एक कोऑर्डिनेशन होता तो तब भी हमारा पता चलता है, लेकिन मैंने कल मीडिया में देखा, लेकिन उसका पहले हम डिसीजन करके हमारा स्पीच भेज दिया और मीडिया में देखा हम 2 दिन पहले आफ्टर बजट। ये हक है उसको कहने का कि आफ्टर बजट दे हैव सीन दे आर डिफरेंट, आफ्टर बजट आई हैव सीन आल्सो दे आर डिफरेंट, but because of the greater interest सामने आया। কিন্তু জোট সঙ্গীদের প্রায় সবার উল্টো পথে হেঁটে মমতা বন্দ্যোপাধ্যায় শেষ অবধি নীতি আয়োগের বৈঠকে অংশ নেওয়ায় রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, তাহলে কি নীতি আয়োগের বৈঠকে হাজির হয়ে কংগ্রেসকেই প্রচ্ছন্ন বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়? বুঝিয়ে দিলেন ইন্ডিয়া জোটে কংগ্রেসের নেতৃত্ব মানতে নারাজ তৃণমূল? ইন্ডিয়া জোটের মধ্যেই কি কংগ্রেসকে বাদ দিয়ে পৃথক জোট তৈরি করতে চাইছে তারা? প্রশ্নটা উঠছে কারণ সম্প্রতি বারবারই কংগ্রেসকে এড়িয়ে ইন্ডিয়া জোটের শরিক আঞ্চলিক দলগুলির সঙ্গে যোগাযোগ বাড়াতে দেখা গেছে তৃণমূলকে। সম্প্রতি মুম্বাই গিয়ে প্রথমে উদ্ধব ঠাকরে এবং তারপর শরদ পাওয়ারের সঙ্গে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর ঠিক আগে একই পথে হাঁটতে দেখা গেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও। লোকসভা ভোটের ফল ঘোষণার পরই গত মাসে দিল্লি গিয়ে সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদব, আম আদমি পার্টির সাংসদ রাঘব চাড্ডা এবং তারপর সেই রাতেই মুম্বাই উড়ে গিয়ে উদ্ধব ঠাকরের সঙ্গে আলাদা আলাদাভাবে বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই প্রেক্ষাপটে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে কংগ্রেসকে এড়িয়ে বারবার অন্য আঞ্চলিক দলগুলির সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছেন, তার নেপথ্যে কি কোনো বিশেষ কৌশল রয়েছে? আপনার অসুবিধা হয় রাহুল গান্ধীকে মানতে, আপনার অসুবিধা হয় রাহুল গান্ধী কংগ্রেসকে মানতে। তার কারণ রাহুল গান্ধী কংগ্রেসকে মানলে আপনার অন্য অসুবিধে আছে। আসলে বিজেপি বিরোধী জোটকে শক্তিশালী করার জন্য তৃণমূল নেই, তাকে দুর্বল করবার জন্যই তৃণমূল রয়েছে। এতগুলো অবিজেপি রাজ্য, তার মুখ্যমন্ত্রী, তারা কেউ যাচ্ছেন না, উনি একা যাচ্ছেন, এর মানেটা কি? তো স্পষ্ট। এর আগে উপরাষ্ট্রপতি নির্বাচনে কংগ্রেস সহ 17টি বিরোধী দল মার্গারেট আলভাকে প্রার্থী করেছিল। উল্টো দিকে বিজেপির প্রার্থী ছিলেন জগদীপ ধনকর। তৃণমূল সেই সময় কংগ্রেস প্রার্থীকে সমর্থন করেনি।
ভোট দানে বিরত থেকে কার্যত ধনকরের পাশে দাঁড়িয়েছিলেন। কংগ্রেসের নেতৃত্ব সম্পর্কে সেই সময় ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। Congress is not doing the right job at the right moment, and they are trying to become the big boss of the opposition parties, which they are not. Congress should give their regional parties their due honor. তারপর লোকসভা ভোটে অবশ্য অঙ্ক অনেকটাই পাল্টে গেছে। 52 থেকে সেঞ্চুরি হাঁকিয়ে কংগ্রেস এবার প্রধান বিরোধী দলের মর্যাদা ফিরে পেয়েছে। ইন্ডিয়া জোটের মধ্যে সবথেকে বেশি আসন রয়েছে তাদের ঝুলিতেই। দ্বিতীয় স্থানে রয়েছে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি, তৃতীয় স্থানে রয়েছে তৃণমূল কংগ্রেস, তারপর উদ্ধব ঠাকরের শিবসেনা এবং অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। সংখ্যার জোরে এক দশক বাদে রাহুল গান্ধী এখন বিরোধী দলনেতা, কিন্তু রাহুল সম্পর্কে কি তৃণমূলের অ্যালার্জি এখনো রয়ে গেছে? তাই কি নীতি আয়োগ নিয়ে কংগ্রেসের ভিন্ন পথে তৃণমূল? তৃণমূল কংগ্রেস একটা দল যে পশ্চিমবঙ্গে বিজেপি, সিপিএম এবং কংগ্রেস পশ্চিমবঙ্গের মাটিতে 3 জনকে হারিয়ে 29টা আসন পেয়েছে। ফলে বিজেপি বিরোধিতার অগ্রাধিকার থেকে দিল্লিতে ইন্ডিয়া জোটে 100 বার তৃণমূল কংগ্রেস থাকবে, কিন্তু তার নিজস্ব স্বতন্ত্র আইডেন্টিটি, কর্মসূচি সেগুলো বহাল রেখে বিজেপির বিরুদ্ধে লড়াই, এটা তো কারোর কাছ থেকে তৃণমূল কংগ্রেস শিখবে না। ইন্ডিয়া জোটটা কবে ছিল? একটা জয়েন্ট প্রেস কনফারেন্স করতে পারেনি নির্বাচনের আগে। একে অন্যের বিরুদ্ধে লড়াই করেছে বিভিন্ন রাজ্যে। আজকে ওটা নির্বাচনের পরে জোট, সেখানেও তো ঐক্যমত্য নেই। সমস্ত মুখ্যমন্ত্রীরা যদি যোগ দিতেন তাহলে একটা জোটের প্রাসঙ্গিকতা থাকত। আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী গত বছর কাকভোরে দিল্লিতে রাহুল গান্ধীর সঙ্গে বৈঠক করতে পৌঁছে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কিন্তু তারপরেও কি সম্পর্ক মসৃণ হয়নি? আশাফুল হোসেন, বিজেন্দ্র সিংহ ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, এই যাওয়া না যাওয়ার গল্পটা, ন্যারেটিভটার একটা কাহানি মে টুইস্ট আছে। কি সেটা? একটু গোড়ায় আসি, যে ইন্ডিয়া জোটের অন্যান্য দল কেন এই নীতি আয়োগের বৈঠক বয়কট করো। তারা বলছে যে কেন্দ্রীয় বাজেটে যেভাবে নির্লজ্জভাবে দুটো শরিক দলের রাজ্যকে ভরিয়ে দেওয়া হয়েছে, তাতে সমস্ত রাজ্য বঞ্চিত। এখন এই জায়গাটা হুবহু তৃণমূল কংগ্রেসও কিন্তু তাই মনে করে। স্পেসিফিক্যালি বাংলা বঞ্চিত এ কথা তৃণমূল কংগ্রেস মনে করে, একাধিকবার বলেছে, ইত্যাদি এবং ইত্যাদি। ঠিক এইখান থেকে আজকে মুখ্যমন্ত্রী শুরু করছেন, যে মুখ্যমন্ত্রীও কিন্তু প্রথমে ভেবেছিলেন যে যাবেন না। গতকাল ঠিক নির্ধারিত দিন, যেদিন তার দিল্লি যাওয়ার কথা, সেই কারণে তিনি সফরটা বাতিল করেছিলেন। তারপর মুখ্যমন্ত্রী বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং অন্যান্যরা তাকে বোঝান যে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা উচিত। মুখ্যমন্ত্রীর ইতিমধ্যেই যে লিখিত ভাষণ, যেটা নীতি আয়োগের পক্ষ থেকে চাওয়া হয়েছিল, সেটা চলে গেছে এবং মুখ্যমন্ত্রীর তরফ থেকে তার উপস্থিত থাকার যে অ্যাসিওরেন্স, সেটাও কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। সুতরাং মুখ্যমন্ত্রীর যাওয়া উচিত। আমি ঠিক এই জায়গায় বিশ্বনাথ চক্রবর্তীর কাছে আসবো। বিশ্বনাথদা, এক হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়দের কথায় সিদ্ধান্ত বদল, অর্থাৎ এটা প্রকাশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন। অর্থাৎ এই যে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিলেন না, তখন যে জল্পনা যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় 1 নম্বর এবং 2 নম্বরের মধ্যে বিপুল ব্যবধান, দুজনের বিভিন্ন বিষয়ে মত মিলছে না, সেইটা একদিক থেকে আদৌ থাকলো কিনা, এই জল্পনা সমস্ত ধূলিসাৎ হয়ে গেল কিনা, এবং একসঙ্গে এক বিমানে দুজনে দিল্লি গেলেন। আমি বলছি কোথাও অন্য কোনো সমীকরণের ইঙ্গিত? মানে সমালোচকরা বলছেন যে চাচা আপন প্রাণ বাঁচা, মানে যদি কমন বিপদ হয় তখন কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে 100% সঙ্গতি করেই আমাকে চলতে হবে। কারণ কি বলছি আপনাকে, সমালোচকরা বলছেন 17 জুলাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর রক্ষা কবচ উঠে গেছে। 30 জুলাই কলকাতা হাইকোর্টের মামলা হবে, আবার যে মামলাটা সুজয় কৃষ্ণ ভদ্র বুকড। 31 জুলাই সুপ্রিম কোর্টে মামলা আছে। তাহলে রাজনৈতিক কোন সমীকরণে মানে সিদ্ধান্ত বদল, বা অভিষেক এবং অন্যদের কথা মতন মমতা বন্দ্যোপাধ্যায় চলতে বাধ্য হলেন, নাকি মানে অন্য কোনো ছিল? দেখুন, আমি পরিষ্কার এই ঘটনাটার এই সমালোচনাটার বাইরেও আমি বলবো যে মমতা বন্দ্যোপাধ্যায় মানে বহুচারিতা কিন্তু এই নীতি আয়োগের মিটিংকে কেন্দ্র করে স্পষ্ট দেখতে পাচ্ছি। আমি তার আগে একটা প্রশ্ন করি, তাহলে এত বড়, কারণ যাই হোক, এত বড় একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত মমতা বন্দ্যোপাধ্যায় যে সিদ্ধান্ত নিয়েছিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়দের কথায় সেই সিদ্ধান্ত তিনি পাল্টালেন। অর্থাৎ এটা তো পরিষ্কার বুঝিয়ে দিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দ্বারা তিনি কতটা প্রভাবিত। এটাও তো একটা উপপাদ্যের। দেখুন, সমস্যাটা যদি দুজনের ক্ষেত্রেই হয়, তাহলে তো মানে একটা সাধারণ সমাধান তো
অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বাতিয়ে দিয়েছেন সে হতে পারে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় গিয়ে অন্তত একটা বার্তা দিলেন নরেন্দ্র মোদী অমিত শাহকে, তার কারণ যে অভিযোগটা বারবার বিরোধী শিবির থেকে তোলা হচ্ছে যে কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মানে কোম্পানির মানে যিনি অপারেটিং ডাইরেক্টর তিনি মানে বুক হয়ে আছেন, অথচ মানে যিনি মূল ডাইরেক্টর তিনি কেন বাইরে, এই সিও যে বাইরে। কিন্তু আমি বলছি দ্বিচারিতা বা বহুচারিতা, আমি শব্দটা ইউজ করলাম কেন আমি বলছি, যে মমতা বন্দ্যোপাধ্যায় প্ল্যানিং কমিশনের কথা বলছেন যে প্ল্যানিং কমিশন কেন উঠিয়ে দেওয়া হলো, স্টেট প্ল্যানিং কমিটিতে একটি মিটিং হয়েছে গত কয়েক বছরের মধ্যে। স্টেট প্ল্যানিং কমিটির যারা মানে মেম্বার আছে, স্টেট লেভেলে কোনো প্ল্যানিং হয়? স্টেট প্ল্যানিং, আপনি চ্যারিটি বিগেন্স অ্যাট হোম। আগে আপনি নিজের রাজ্যে স্টেট প্ল্যানিং কমিটির মিটিং করেন, ডিস্ট্রিক্ট প্ল্যানিং কমিটির মিটিং করেন। আপনি ন্যাশনাল নিয়ে ভাবছেন, আপনি আগে নিজের রাজ্যে করে দেখান। মেম্বাররা তো ভুলে গেছে যে লাস্ট কবে মিটিং হয়েছিল স্টেট প্ল্যানিং কমিটির। দ্বিতীয় যে বিষয়টা আমি বলছি যে কোনটা সত্যি, যে কংগ্রেস জানায়নি জন্য নাহলে আমি যেতাম, সেটা সত্যি? মানে আমি যেতাম না, কংগ্রেস যদি জানাতো আগে তাহলে আমি যেতাম না, নাকি যে ওখানে গিয়ে আমার ভয়েস রেকর্ড করব, আমি আমার বক্তব্য রাখবো, আমি যদি বক্তব্য রাখতে না দেয় প্রোটেস্ট করে চলে আসবো, তাহলে কোনটা সত্যি? না এই বহুচারিতাটা কিন্তু বছরকে বছর চলছে। দেখুন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার মানে দেখা যাচ্ছে একটা ভিন্ন অবস্থান নিচ্ছে। আমি বলছি যে নীতি আয়োগের প্রশ্নে যখন সমস্ত ইন্ডিয়া জোট একটা অবস্থান নিচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় তখন একটা কমপ্লিটলি বিপরীত অবস্থান নিচ্ছে। এই যে বারবার বিপরীত অবস্থান নিচ্ছে, এটা কিন্তু বিরোধী শিবিরের জন্য আতঙ্কের কারণ। কেন আমি বলছি, যে মানুষ কিন্তু দেখছে যে এই ইন্ডিয়া জোটটা এটা বিরোধী অবস্থাতেই ভঙ্গুর, বিরোধী অবস্থাতেই ভাঙা, বিরোধী অবস্থায় অস্থায়ী। এরা যদি শাসন ক্ষমতায় আসে তাহলে স্টেবল গভর্নমেন্ট এরা দিতে পারবে না, স্টেবল গভর্নমেন্ট দিতে পারবে না। তোমার কথাই শুনছি, দুটো কথা বলছি। এক, এটা হতেই পারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথায় মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন, যেটা তুমি বললে যে এর ফলে প্রমাণিত হয়, বলেছেন এর ফলে প্রমাণিত হয় যে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক দ্বারা কতটা প্রভাবিত, অথবা অভিষেক বন্দ্যোপাধ্যায় ইডি সিবিআই তদন্ত দ্বারা কতটা প্রভাবিত। এক। দ্বিতীয় কথা আমি বলছি, দেখো প্রশ্নটা এখানে ওনার রাজনৈতিক অধিকার নিয়ে নয়। এই যে উনি যা যা কাজ করছেন, যেগুলো স্যারও বলছিলেন, কখনো বৈঠকে যাচ্ছেন ইন্ডিয়া জোটের বোঝাপড়া ভেঙে জগদীপ ধনকরকে সাহায্য করছেন উপরাষ্ট্রপতি হতে, কখনো ভোটের পরেই যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লি গেলেন আলাদা করে অখিলেশের সাথে রাঘব চাড্ডার সাথে মিটিং করছেন যে ইন্ডিয়া জোটের মধ্যে আবার সাবগ্রুপ তৈরি করতে, এগুলো সবই ওনার অধিকার রয়েছে। প্রশ্নটা এখানে ওদের রাজনৈতিক উদ্দেশ্যটাকে নিয়ে, এইগুলো করে ওদের কোন উদ্দেশ্য সিদ্ধি হচ্ছে? উদ্দেশ্য সিদ্ধি হচ্ছে জোটটাকে ভেতর থেকে দুর্বল করা। স্টেট প্ল্যানিং কমিটির অনেকদিন মিটিং হয়নি, সত্যি কথা আমি মানলাম, কিন্তু মমতা ব্যানার্জি যেভাবে ঘুরে ঘুরে প্রতিটা ডিস্ট্রিক্টে অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং করে, দেশের কোনো মুখ্যমন্ত্রী করে না, মুখ্যমন্ত্রী করে না। আমি তোমার কথা ঠিক ধরে, ওটা এটার বিকল্পই নয়। আমি বিকল্প বলছি না, তাহলে তুলে দাও, প্ল্যানিং কমিটি খরচ করছো কেন? তুলে দাও। দায়িত্বের কথা বলছি, এক এক করে আসছে। দ্বিতীয় কথা হচ্ছে একটা জিনিস যেটা আমরা মিস করে যাচ্ছি সুমনদা, আপনাদের কাছে আইটিনারি থাকে মমতা ব্যানার্জি দিল্লি সফরের, কখন কেজরিওয়ালের বাড়ি যাবে, কখন সাংবাদিক বৈঠক হবে, সেরকমই আপনাদের কাছে আইটিনারি আছে। মমতা বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদীর সময় চেয়েছেন বাংলার বঞ্চনাকে নিয়ে, সেই সময় কিন্তু এখনো অ্যাপ্রুভ হয়নি বা পাওয়া যায়নি। তো নীতি আয়োগ এমন একটা জায়গা, এমন একটা মঞ্চ যেখানে নরেন্দ্র মোদী উপস্থিত থাকবেন, যেখানে বাংলার বঞ্চনাকে নিয়ে তিনি আওয়াজ তুলতে পারবেন। পয়েন্ট নাম্বার 2। পয়েন্ট নাম্বার 3, শতরূপ অনেক কথা বললেন, শতরূপের সিপিএম বাংলায় নিজের মধ্যে না, আমার মধ্যে শতরূপের সিপিএম বাংলায় শূন্য, কিন্তু দীপঙ্কর ভট্টাচার্যের সিপিআই এমএলএ দুটো এমপি আছে, তিনি কিছুদিন দুটো এমপি আছে, এদের তো জিরো, ছেড়ে দিন। তিনি বলেছেন দুদিন আগে যে বাংলা সিপিএম আর গরিব মানুষের নয়, আর এই যে বললো তৃণমূল বিজেপিকে ভোট দিয়েছে, প্রধান, আমি আসবো সবার কাছে আসবো, প্রধানমন্ত্রীর অ্যাপয়েন্টমেন্ট চেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, যেটা প্রধানমন্ত্রী দেননি। সজল, আর সেই জন্য তিনি নীতি আয়োগে যাচ্ছেন। আমি আপনাকে বলি, দেখুন উনি কি কারণে যাচ্ছেন সেটা মানে ভগবানও বলতে পারবেন না, কিন্তু আমি একটা বলছি, আমরা খানিকটা রাজনৈতিক বাজার করার ছবি দেখলাম যে মুখ্যমন্ত্রী ঘুরে এর বাড়ি যান তার বাড়ি যান, আবার আমরা একে অভিষেককেও দেখলাম। কিন্তু আমার যেটা প্রশ্ন হচ্ছে, দেখুন আমাদের দেখে কংগ্রেস এবং সিপিএম এর এটা শেখা উচিত ছিল যে সুব্রত মুখার্জি বহুকাল আগে বলে গিয়েছিলেন যে বাজার করো ঘুরে ঘুরে, মমতা করো দূরে দূরে। সেটা এই রাজ্যের কংগ্রেস বুঝলেও, মানে তোমরা এখন বিজেপি মমতা করছে কিন্তু দূরে দূরে, মানে যেটা চট করে চোখে পড়বে না, বিজেপি মমতা করছে কিন্তু দূরে দূরে। আমি আগেই বলেছি যে আমাদের দেখে শেখা উচিত ছিল, যারা মমতা দেখে দূরে দূরে গেছে সব হেরে গেছে, তাদের বোঝা উচিত ছিল। কিন্তু রাহুলের কাছে
রাহুলের কাছে একেবারে আসেনি, আমি থামালাম। হাজারটা কথা বলে বিষয়টাকে পাল্টাচ্ছে। বারবার করে এখানে বলা হচ্ছে নীতি আয়োগের বৈঠকে এবার মোদি থাকবেন, একদিন তো শান্তনু সেন থাকতেন না, একদিনও মোদিই থাকতেন, তখন যেতেন না মমতা বন্দ্যোপাধ্যায়। আপনি গতকাল যেটা করেছেন আজকে উল্টো কথা বলছেন। রাহুলের কাছে যাবো, আমি থামালাম সজল। সেটা হচ্ছে যে কারা গেল, বিরোধীরা বলছে ঝাড়খণ্ড গেলেও যেতে পারে, পার্থদারা বলছে কোনো এরম খবর নেই, কিন্তু আমি যদি ধরেও নিই ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গ দুটো রাজ্যেই এজেন্সি সক্রিয় এবং কেন্দ্রীয় এজেন্সির তদন্তের চাপে বিরোধীরা বলছে এজেন্সিকে খুশি রাখতে বাধ্য হয়ে যেতে হয়েছে বৈঠকে। আচ্ছা সুমন, আমি ধরে নিলাম যে এই যে সেটিং তত্ত্ব নিয়ে এত কথা হচ্ছে আমরা, যে মমতা ব্যানার্জি গেছেন, অভিষেক ব্যানার্জির কথা শুনে গেছেন, অন্য কেউ যায়নি, উনি গেছেন। আলটিমেটলি রদ বলে আমি দেব, পদ বলে আমি, মূর্তি বলে আমি দেব, হাসি অন্তর্যামী। জনতা জনার্দন যিনি নির্বাচনে প্রমাণ করছে বারবার যে এই সব কিছু সব ফেক, বিরোধীদের অভিযোগ এই সেটিং তত্ত্ব কেউ বিশ্বাস করছে না, নির্বাচনে ফলাফলে প্রমাণ হচ্ছে যে সবচেয়ে বেশি জনতা বিশ্বাস করে মমতা বন্দ্যোপাধ্যায়কে। আজকে দাঁড়িয়ে তুমি দেখো যে কোনো জায়গায় এত কুৎসা হচ্ছে, এত দুর্নীতির কথা হচ্ছে, এত কথা হচ্ছে, আমি বলছি না কোনটা তদন্ত প্রয়োজন, কোনটা তদন্ত সাবেক, সব ঠিক আছে, তা সত্ত্বেও কিন্তু মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ভরসা রেখেছে, তা সত্ত্বেও মানুষ অভিষেক বন্দ্যোপাধ্যায় ভরসা রেখেছে। এজেন্সি এত কথা বলার পরেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কেশাগ্র স্পর্শ করতে পারেনি। তাহলে কোথায়, সুতরাং কে কোথায় সেটিং করছে আমার দেখার দরকার নেই, মানুষ সেই সেটিংয়ে, আমার কথা শেষ করতে দাও, মানুষ সেই সেটিংটা তত্ত্ব বিশ্বাস করে না। তাহলে ভাই 2 মিনিটের মাঝখানে কথা বলুন। মানুষ সেই সেটিংয়ে বিশ্বাস করে না। যে এজেন্ডা, যে ইস্যু নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে 100 দিনের কাজ নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে দরবার করেছে, 100 দিনের কাজ নিয়ে তৃণমূলের সাংসদদের বার করে দেওয়া হয়েছে, আজকে সেটা নিয়ে যদি প্রধানমন্ত্রীর সাক্ষাতের কথা বলা যায় তাহলে ক্ষতিটা কোথায়? সেটা বাংলা মানুষের জন্যই বলা, বাংলার লোকজনই বলা, বাংলাকে যাতে বঞ্চনা করে তার জন্য বলা। এখন সমস্যা হচ্ছে এটাও বিরোধীরা চাইছে না, বিরোধীরা চাইছে না মমতা বন্দ্যোপাধ্যায়, বিরোধীরা চাইছে না, মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধীরা চাইছে না, এটা অন্য কথা। তুমি ঘুরিয়ে, আরে ভাই আমি শেষ করি, আচ্ছা আমি বলছি, আমি ভাই মাঝখানে বলা এখন শেষ হয়নি তো ঘড়িটা, এই কি ভাই না আরে ভাই কেন বলতে দেব না, এই আজকে বলে দিও, এই বলো বলার জায়গা ছিল না, বলো। ওহো, আজকে দাঁড়িয়ে না এটাই সমস্যা, কেন চিরবিট করে জ্বলছে, কোথায় সমস্যা হচ্ছে যে বলতে না দেওয়া, প্রধানমন্ত্রীর কাছে গিয়ে যে বলে বাংলার কিছু সুরা হয় না, কোনটা বিরোধীদের সমস্যা। কিন্তু রাহুল আমি বলছি আছেন রাহুল, কোনটায় সজলরা বেশি চিরবিট করে জ্বলে, মানে বৈঠকে গেলে গিয়ে প্রতিবাদ করলে না গেলে? তোমার তো এটাই সবথেকে বড় বিরোধীদের সবচেয়ে প্রবলেম হচ্ছে দুদিকে কাটো। মমতা বন্দ্যোপাধ্যায় বলতে গেলে বঞ্চনার কথা বলে যদি আদায় করে আনতে পারে তাতে ওদের সমস্যা, আর যদি গিয়ে বলে বলবেন এই মুখ্যমন্ত্রী, আপনি বলুন 2 দিন আগে যিনি বলেছেন যে উনি চান বাংলার মানুষ গরিব থাকুক, কে বলেছেন? মুখ্যমন্ত্রী বলেছেন, আর ভিডিওতে সব জায়গায় চলেছে। হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি যদি বলেন আমি চালাবো, হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি চালাও, সুযোগ আমার তো চলো এবিপি ফেল হয়ে যাচ্ছে। এক সেকেন্ড, আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের এক সেকেন্ড, আমি মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাই যে বক্তব্য, না যে আপনারা গরিব থাকুন দল করুন, হ্যাঁ আপনারা গরিব থাকুন, কার উদ্দেশ্যে বলছে? বাংলার মানুষের উদ্দেশ্যে তো বলছে, যদি বলে বাংলার মানুষ বলছে আমি চক্ষু কর্ণের বিবাদ ভঞ্জনের জন্য বলি, এটা বলতে চেয়েছেন যে দল করে বড় লোক হবেন না, মানে না বেআইনি টাকায় বড় লোক হবেন না, গরিব থাকুন, বিত্ত নয় বিবেকবান হনের কন্টিনিউয়েশন। মানে রাহুলের কিছুটা অংশ সমর্থন করে আমি বলছি যে এটা ঠিক যে মমতা বন্দ্যোপাধ্যায় যে বহুচারিতার অবস্থান, এটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক ডিভিডেন্ড পান। কেন উনি যাচ্ছেন যে কারণে, সেই কারণটা আপনার আমার কাছে আননোন, সোশ্যাল মিডিয়া বলছে বা রীতিমতো এজেন্সির চাপেই যেতে বাধ্য হচ্ছেন, উনিও যাচ্ছেন, যদি মানে হেমন্ত সোরেন যান তাতেও চাপের চোটেই যাচ্ছেন। কয়েকদিন আগে হেমন্ত সোরেন জেল থেকে এসছে, এটা যেমন দেখতে আমি গিয়ে বাঁচলাম। আবার উল্টো দিকে আমি যদি মানে মিটিংটার মাঝখানে যদি ছেড়ে চলে আসি প্রতিবাদ করে, তাহলে আমার সংখ্যালঘু ভোটারদের বার্তা দেওয়া হলো যে মোদির বিরুদ্ধে ভাই কি লড়াই করলাম।
ফলে মমতা বন্দ্যোপাধ্যায় সবগুলো বিন্দুতে আমার শুধু একটা জিনিস অদ্ভুত লাগে, আর আমি বিশ্বনাথ বাবুকে তার জন্য প্রণাম জানাই, সেটা হচ্ছে মমতা ব্যানার্জির বিরুদ্ধে যত রকম, যেটা উনি বললেন সোশ্যাল মিডিয়ার হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে কনস্পিরেসি থিওরি করে এতদিন এবিপিতে প্রাইম টাইম সারাক্ষণ বলা যায়, এটা একটা অদ্ভুত কৌশল। শুধু কনস্পিরেসি থিওরি, ওয়েব সিরিজ তৈরি হতে পারে। আমি সোশ্যাল মিডিয়ায় দেখেছি এই বলছে এজেন্সির চাপ, এই কথাগুলোর কোনো মূল্য আছে? সোশ্যাল মিডিয়া বাদ দাও, তোমার পাশে আর সামনে যারা বসে আছে, দলটার নাম সিপিএম আর দলটার নাম কংগ্রেস, প্রকাশ্যে বলছে এর জন্য সোশ্যাল মিডিয়া লাগবে না। কিন্তু আলোচনায় আসে ও যাই আজকে বলছো তো, এটা কেটে রেখে দাও, যেদিন তৃণমূলের কেউ আসবে মার কাটাকাটির মধ্যে না যাওয়াই উচিত। আপনারা কি বলছেন? আপনারা জানেন আমাদের ভেরিফাইড এক্স অ্যাকাউন্ট সঙ্গে সুমন @IamSuman দে। প্রচুর মন্তব্য, দ্রুত একটা মন্তব্য নিয়ে নিই। শেখ শামীম তিনি লিখছেন, দলগুলোর বিপরীত পথে হাঁটা জোটের ভবিষ্যৎকে প্রশ্নের মুখে ফেলে দিল। প্রদীপ বিশ্বাস লিখছেন, রাজ্যের স্বার্থের কথা ভাবলে মমতা বন্দ্যোপাধ্যায় আগে বারবার নীতি আয়োগের বৈঠকে গড়হাজির থেকেছেন কেন? চন্দন বাগচি লিখছেন, কোনো গাড়ির এক একটা চাকা এক এক দিকে ছুটলে সেই গাড়ির মুখ থুবড়ে পড়া নিশ্চিত, জোটেরও তাই। সুশান্ত চক্রবর্তী লিখছেন, রাজ্যের দাবি দেওয়ার জন্য কোনো মুখ্যমন্ত্রী নীতি আয়োগের বৈঠকে গেলে তার সমালোচনা করা যায় না। তুহিন নিয়োগী লিখছেন, বৈঠকে যাওয়া যতটা না দরকার তার থেকেও বেশি দরকার কংগ্রেসের উল্টো পথে হাঁটা। ঠিক এখান থেকে আমি আমার পরের প্রতিবেদন নেব, যেটা আজকে এই রাজ্যের আরেকটা কর্মসূচি নিয়ে, যেটা এই সজলদের দল আজকে বিদ্যুতের মাশুল বৃদ্ধির প্রতিবাদে সিএসসি দফতরের সামনে অভিযান করলো। দেখুন। বাড়তি বিল আপনাকে প্রত্যাহার করতে হবে, আপনি করবেন না। কি করে করাতে হয় ভারতীয় জনতা পার্টি জানে। আমরা সিএসসি কে 15ই আগস্ট পর্যন্ত টাইম দিয়ে গেলাম। এক হাতে ত্রিফলা বাতিস্তম্ভের মডেল, অন্য হাতে হ্যারিকেন। রাজ্যের সর্বত্র অস্বাভাবিক হারে বিদ্যুতের মাশুল বৃদ্ধির প্রতিবাদে এভাবেই পথে নামল বঙ্গ বিজেপি। হাইকোর্টের অনুমতি নিয়ে মুরলীধর সেন লেন থেকে সিএসসির সদর দপ্তর পর্যন্ত মিছিলে নেতৃত্ব দিলেন শুভেন্দু অধিকারী। গ্রাহক স্বার্থের কথা বিন্দুমাত্র মাথায় না রেখেই লাগাম ছাড়া বিদ্যুতের মাশুল বৃদ্ধি করা হয়েছে। সিএসসির বিরুদ্ধে আগেই এই অভিযোগ উঠেছিল। এই নিয়ে সম্প্রতি মুখ খোলেন মুখ্যমন্ত্রী। এই সুযোগে ওরা আবার দাম বাড়িয়ে দিয়েছে, ক পয়সা শুনলাম, আমি জানতাম না, আমাদের কাছে কোনো ইনফরমেশন নেই। পাওয়ার ডিপার্টমেন্টও আমি শুনেছি কোনো ইনফরমেশন নেই। তৃণমূল কংগ্রেস 1000 কোটি টাকা দুজনের কাছ থেকে চাঁদা নিয়েছে। একটা হলো ডিআর লটারি 600 কোটি টাকা, আর একটা হলো গোয়েঙ্কা বাবু 400 কোটি টাকা। তারপরে মুখ্যমন্ত্রী বলছেন, আমি তো জানতাম না ওরা বিল বাড়িয়েছে। সিএসসি তৃণমূল সরকারের কাছ থেকে ছাড়পত্র নিয়ে তবেই তাপসদার বাড়ির বিল 20,400 টাকা করেছে। তাই এর জন্য মমতা ব্যানার্জি, যিনি মিথ্যা লগ্নে জন্মেছেন, একটা সত্যি কথা বলেন না। সিএসসি কে যা যা বার্তা দেওয়ার, কড়া বার্তা দেওয়ার, সেগুলো রাজ্য সরকার দিচ্ছে। সিএসসিরও বাকিটা ভাবনা চিন্তা করা উচিত। বিজেপির এটা সম্পূর্ণ লোক দেখানো। যদি ওদের এত ইস্যু গুরুত্বপূর্ণ হয়, তাহলে দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদাররা বিকেলবেলা এসে অংশ নিলেন না কেন? কে বারণ করেছিল? এটা তো বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব আরো প্রকট হলো। 2022 সালে নরেন্দ্র মোদীজির সরকার ইলেকট্রিক রিফর্মস বিল এনেছিল। সেই বিলে যারা মনোপলি ব্যবসা করছে, সেই মনোপলি ব্যবসা তুলে দেওয়ার প্রভিশন ছিল। আমাকে বিদ্যুৎ মন্ত্রী বলেছেন, খুব তাড়াতাড়ি আসবে, মনোপলি ভাঙবো। এই বিষয়ে তৃণমূল কংগ্রেসেরও নিজস্ব চিন্তা ভাবনা আছে, তৃণমূল কংগ্রেসও চায়, কিন্তু এটা তো রাতারাতি হয় না। মনোপলি ভাঙবো মানেটা কি? মনোপলি ভাঙবো, সিপিএম একটা এমন ব্যবস্থা করে দিয়ে গেছে, এমন চুক্তি করে দিয়ে গেছে, সেটা তো রাতারাতি ভাঙা সম্ভব নয়। পাল্টা বিদ্যুতের মাশুল বৃদ্ধি ইস্যুতে বিজেপি ও তৃণমূলকে একযোগে আক্রমণ করেছে কংগ্রেস ও বামেরা। মমতাও সব জানতেন, শুভেন্দুও সব জানতেন,
কারণ সিদ্ধান্তটা কেন্দ্রের। স্মার্ট প্রিপেইড ডায়নামিক মিটার বসানোর যে সিদ্ধান্ত এবং ইচ্ছে মতো মাসুল চড়াবার যে অধিকার, এটা তো কেন্দ্রীয় সরকার দিয়েছে। সব রাজ্য তো মানছে না, তো মমতা বন্দ্যোপাধ্যায় আগ বাড়িয়ে ঝাঁপিয়ে পড়েছেন কেন এগুলো কার্যকর করতে? এই জন্যই তো বলছি, নীতি আয়োগের বৈঠক থেকে প্রিপেড স্মার্ট ডায়নামিক মিটার সব প্রশ্নেই বোঝাপড়া স্পষ্ট। সিএসের কাছ থেকে বিজেপি ইলেকটোরাল বন্ড নেবে, আবার আন্দোলনও করবে। মানে দুধও খাবো, তামাকও খাবো, আর আন্দোলন করে মানুষকে বোকা বানাবো। রাজনীতি রাজনীতির মতো চলবে, কিন্তু আদৌ কি মানুষের সুরাহা হবে, নাকি রাজনীতি ও কর্পোরেটের গোপন খেলায় বোঝায় জর্জরিত থেকে যাবে সেই সাধারণ মানুষই? সুকান্ত মুখোপাধ্যায়, শিবাশিস মৌলিক ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, আপনারা দেখেছেন গতকাল ঝাড়খণ্ডের বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে তিনি সংসদে লোকসভার ফ্লোরে দাঁড়িয়ে বললেন যে মালদা, মুর্শিদাবাদ এবং বিহারের 3টে জেলা নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল করতে হবে। এই সজলের চেয়ারে কালকে শঙ্কর ঘোষ বসেছিলেন। শঙ্কর বললেন যে এটা আমাদের বক্তব্যই নয়, কিন্তু আজকে ঠিক উল্টো কথা বললেন বিজেপির মুর্শিদাবাদের বিধায়ক গৌরী শঙ্কর ঘোষ। তিনি সরাসরি নিশিকান্ত দুবেকে সমর্থন করলেন। ঠিক কি বললেন দেখাবো। নিশিকান্ত দুবে আমাদের সাংসদ, তিনি যে দাবি করেছেন আমি সেই একই দাবি করেছিলাম। संथालपना के 6 जिले हैं, तो इन सबों को काट कर एक यदि यूनियन टेरिटरी यदि नहीं बनाइएगा तो हिंदू पलायित हो जाएंगे। গতকাল ছিল 5, আজকে 6। বিহারের কিষানগঞ্জ, কাটিহার, পূর্ণিয়া, আরারিয়া এবং পশ্চিমবঙ্গের মালদা এবং মুর্শিদাবাদ, এই 6 জেলাকে নিয়ে আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল তৈরির দাবি করছেন ঝাড়খণ্ডের গোড্ডার বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। আর এই দাবির পাশে এবার দাঁড়ালেন খোদ মুর্শিদাবাদেরই বিজেপি বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ। শুধু তাই নয়, এক ধাপ এগিয়ে তিনি এও দাবি করলেন আগেই মুর্শিদাবাদ জেলাকে কেন্দ্রশাসিত অঞ্চল করার দাবি জানিয়ে তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে চিঠি দিয়েছিলেন। চিঠিতে মুর্শিদাবাদের বিজেপি বিধায়ক লিখেছিলেন, অভ্যন্তরীণ নিরাপত্তা এবং দেশের অখণ্ডতা রক্ষা করতে কেন্দ্রীয় সরকারের অধীনে নিয়ে মুর্শিদাবাদ জেলাকে কেন্দ্রশাসিত অঞ্চল করা হোক। নিশিকান্ত দুবে আমাদের সাংসদ, তিনি যে দাবি করেছেন আমি সেই একই দাবি করেছিলাম। আমরা চাইছি যে ওই এলাকায় আইনের শাসন কায়েম করার জন্য কেন্দ্রশাসিত অঞ্চল করা উচিত, কারণ সেখানে আইনের শাসন নেই। जो वेस्ट बंगाल की गवर्नमेंट है, वेस्ट बंगाल की गवर्नमेंट अब झारखंड में करने का एक बड़ा खेल कर रही है। पूरा किशनगंज, कटिहार, पूर्णिया, अररिया, इधर से मालदा और मुर्शिदाबाद, उसकी हालत खराब हो गई। और संथालपना के 6 जिले हैं, तो इन सबों को काट कर एक यदि यूनियन टेरिटरी यदि नहीं बनाइएगा तो हिंदू पलायित हो जाएंगे और आदिवासियों की संख्या ऐसी हो जाएगी कि फिर पता चलेगा कि विलुप्त होती कोई जनजाति है तो वो आदिवासी है। কিন্তু মুর্শিদাবাদকে কেন্দ্রশাসিত অঞ্চল করার মুর্শিদাবাদের বিজেপি বিধায়কের দাবিকে কি সমর্থন করছে বঙ্গ বিজেপি? তার বক্তব্য যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং বক্তব্যের বিষয়বস্তুতে অনেক দম আছে, কিন্তু তার প্রস্তাবকে আমরা সমর্থন করি না। মুর্শিদাবাদে আর মালদার নিয়ে একটা রাজ্য অটোনমি হয় নাকি? কখনো হয়েছে, কখনো হবে? এই সমস্তর কোনো মূল্য নেই। কেউ চাইছেন রাজ্য, কেউ আবার কেন্দ্রশাসিত অঞ্চল, কিন্তু সংবিধান বলছে সাধ আর সাধ পূরণের মধ্যে রয়েছে বিস্তর আইনি প্রক্রিয়া। সাংসদ বিধায়করা তা ভালো করেই জানেন। তাই প্রশ্ন উঠছে, বিষয়টা কি নিছকই রাজনৈতিক কৌশল, নাকি এমন কোনো সম্ভাবনাও রয়েছে? উজ্জ্বল মুখোপাধ্যায়, বিজেন্দ্র সিংহ ও ব্রতদীপ ভট্টাচার্য রিপোর্ট, এবিপি আনন্দ। নিশিকান্ত দুবে শুধুমাত্র কালকে যা বলেছেন হুবহু সেই একই কথা বলছেন না, তার তালিকা ক্রমশ বড় হচ্ছে। ভাবতে পারেন সেই পূর্ণিয়া জেলা, ডোরাই চরিত মানস, সতীনাথ ভাদুরী যে পূর্ণিয়া জেলার ব্যাকগ্রাউন্ডে লিখেছিলেন, সেই পূর্ণিয়া জেলা এই তালিকায় যোগ করে দিলেন নিশিকান্ত দুবে। অর্থাৎ বিহারের 4টে এবং পশ্চিমবঙ্গের 2টো জেলা মালদা এবং মুর্শিদাবাদকে তিনি একসঙ্গে কেন্দ্রশাসিত অঞ্চল করেছিলেন। আমি সজলের কাছে যাব। সজল, কালকে অন্তত একটা এসকেপ রুট ছিল যে রাজ্য বিজেপি, আমি দেখাবো শ্রমিক ভট্টাচার্য বলছেন এসব আমরা মনে করি না, কিন্তু আমি বলছি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে দলের বিধায়ক আগেই চিঠি পাঠিয়ে দিয়েছেন যে রাজ্য, যে জেলা থেকে তিনি জিতে বিধায়ক হয়েছেন কেন্দ্রশাসিত অঞ্চল করতে হবে। দাদা, প্রথম বলি যে গতকাল থেকে একটা প্রোপাগান্ডা চলছে যে বঙ্গভঙ্গ হচ্ছে আরেকবার। প্রথমত কেন্দ্রীয় শাসিত অঞ্চল আর বঙ্গভঙ্গের মধ্যে অনেক তফাৎ। হ্যাঁ, বুঝিয়ে বলছি, জেলা ওয়াইজ করা আর আপনার রাজ্যকে ভাঙা, দুটোর মধ্যে অনেক তফাৎ। নতুন রাজ্য করার কথা বলিনি।
আমি বলি দেখুন, গৌরী শঙ্কর ঘোষ একটা কথা বলেছেন, কিন্তু তুমি পশ্চিমবঙ্গে ম্যাপটা মনে আছে তো? তুমি মালদা মুর্শিদাবাদকে সরিয়ে আমায় রাজ্যটা দেখাও তো দেখি। পারবে না? না আমি আপনার কথা একদম ভঙ্গ। উত্তরে আসছি ভৌগোলিকভাবে ভঙ্গ। উত্তরে আসছি। আমি আপনাকে যেটা বলতে চাই, ধরুন আপনারা আজকে একজন এমএলএ কে দেখাচ্ছেন তার বক্তব্য, কিন্তু এমএলএ কোন কারণেই বক্তব্যটা রাখতে বাধ্য হচ্ছে সেটা ভাবছেন না। আরেকজন মুর্শিদাবাদের এমএলএ তিনি আজ থেকে মাসখানেক আগে বলেছিলেন যে 30% হিন্দুকে আধ ঘন্টার মধ্যে কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেওয়া হবে। যে আজকে সেই হুমায়ুন কবির বলেছেন হলো। না না, আমার বক্তব্য তুমি কারণে বলছো না, কারণে এসো। হ্যাঁ, হুমায়ুন কবির কারণে ধরো জনবিন্যাস সেটা পাল্টে দিচ্ছে। একদম প্রথম দিন নিশিকান্ত দুবে ক্লিয়ার করে দিয়েছেন। আমি বলছি জনবিন্যাস পাল্টানো মানে কি? অনুপ্রবেশ। সেই অনুপ্রবেশের দায় যদি নকল সরকারি কাগজপত্রের দায় রাজ্য সরকারে হয়, অনুপ্রবেশের মূল দায় তো বিএসএফ। না, বিএসএফ এর দায় হলে কি হয়? আপনি দিতে দিচ্ছেন না। যেটা রাজ্য সরকার হতে দিচ্ছে না, এটা তো মানতে হবে। দেখুন দাদা, আমি একটা কথা বলি, ভারতবর্ষের এই যে আপনার কাঁটাতার নেই বলে আজকাল সীমান্তে বিএসএফ থাকে না, কাঁটাতার থাকলে বিএসএফ থাকে। আমি আপনাকে বলি যে বর্ডার গুলো, ভারতবর্ষের বর্ডার আর চাইনিজ বর্ডার, জার্মান বর্ডার, এগুলো তো একরকম নয়। একটা প্রত্যন্ত এরিয়া যেটা এত সহজ নয়, যেখানে কেন্দ্রীয় রাজ্য যদি নিজেদের মধ্যে লড়াই করে সেখানে সম্ভব নয়। আজকে বিএসএফ এর এরিয়া বাড়াতে চাওয়া হয়েছিল, সেটা বাড়াতে দেওয়া হয়নি। কাঁটাতার দিতে চাওয়া হয়েছিল, সেটা বাড়াতে দেওয়া হয়নি। আমি বলছি, দেখুন বাংলা ভাগ হয়েছে, আগেও ভাগ হয়েছে, একবার না যেদিন ইমাম ভাতা হয়েছে বাংলা, সেদিন ভাগ হয়েছে। যেদিন নোংরামি কথা, বাংলা দুবার ভাগ হয়েছে, লক্ষ লক্ষ মানুষ সর্বশান্ত হয়ে গেছে, সেই ঘা এখনো ভরেনি। আর আজকে তারপর আবার ডেকে 2024-এ লোকসভায় হেরে যাওয়ার পরে এখন এই র্যাডক্লিফ আর সুরবর্দীর বংশধররা আবার বাংলাকে ভাগ করার চেষ্টা করছে। তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ কিন্তু উল্টো এক সেকেন্ড উল্টো কথা, এক সেকেন্ড প্লিজ, উল্টো কথাটাও বলতে হবে। সেটা হচ্ছে আজকে 2011-র আগে যদি যে মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রবেশ ইস্যুকে বারবার সংসদে নিয়ে যেতেন, তৃণমূল শেষ 10 বছরে 12 বছরে কটা আন্দোলন করেছে অনুপ্রবেশকে আটকাতে? কেন সরকারি এদের সব বিধায়করা কেন বাংলা ভাগ করতে চাইছে? কারণ এরা মুসলমান বিদ্বেষী। তাহলে আমার এইটা মানতে কোনো রাজি নেই, কিন্তু আমায় এইটাও জানতে হবে যে তৃণমূল কংগ্রেস তাহলে হুমায়ুন কবিরের বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে ওই মারাত্মক কথা বলার জন্য? ভুল কথা, যে ভুল কথা, খারাপ কথা। আমি বলছি যে লোকটি বলছে যে আমরা 30%, মুর্শিদাবাদ জেলায় আমরা 70%, 2 ঘন্টার মধ্যে ইত্যাদি এবং ইত্যাদি। আমি অন ক্যামেরা অন এয়ার এটা বলতে অবধি পাচ্ছি না তার বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে। ঠিক যেমন আমার প্রশ্ন থাকবে, শ্রমিক ভট্টাচার্য আজকে বলছেন যে এটা দলের কোনো অবস্থান নয়, তাহলে মুর্শিদাবাদের বিধায়কের বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে? এবং জাতীয় স্তরে একজন বাংলার 2টো জেলাকে নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল করতে চাইছে, তার বিরুদ্ধে, সেটা যদি দলের মত না হয়, তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে? মানে জাস্ট একটা কনস্টিটিউশন, একটা ইম্পর্টেন্ট ধারা বলছি যে স্টেট না ভেঙেও কি স্টেট করা যায়। স্টেট উইদিন দ্য স্টেটের কনসেপ্ট 244 নম্বর উপধারা 1-এ আছে। ওয়াইপি যখন হোম মিনিস্টার ছিলেন, উনি 1959 সালে কার্বি আলংয়ের জন্য এই স্টেট উইদিন দ্য স্টেটের কনসেপ্টটা এনেছিলেন, যে রাষ্ট্র মানে রাজ্যটাকে না ভেঙেই আরেকটা রাজ্য তৈরি করার কনসেপ্ট 244-এর 1 নম্বর উপধারা। হ্যাঁ, কিন্তু আমি বলছি তোমরা দুজন থামো, এদিকের অডিও আমি অফ চাইছি। বিশ্বনাথ চক্রবর্তীর কাছে আমার প্রশ্ন যে ধরে নিন করা যায়, কিন্তু আমি বলছি তো বিচিত্র যুক্তি। আমি গৃহস্থকে বলছি দরজা খুলে শুতে, আর চোরকে বলছি চুরি করতে। কেন আমি বলছি আমি অনুপ্রবেশ আটকাতে পারছি না, আমি রাজ্যের 2টো জেলাকে ধরে সেটাকে কেন্দ্রশাসিত অঞ্চল করছি, কি না আমার লেফটেন্যান্ট গভর্নর সেটা শাসন করবে? আমি পরিষ্কার বলছি যে এই যে লেফটেন্যান্ট গভর্নর শাসন করবে। মুর্শিদাবাদের বিধায়ক গৌরীশঙ্কর থেকে শুরু করে অন্য উত্তরবঙ্গে যারা যারা বলছেন
তারা কিন্তু 2026-এর নির্বাচনের দিকে তাকিয়ে বলছেন পরিষ্কার যে মানে মুর্শিদাবাদ মালদাতে হিন্দুরা যেহেতু সংখ্যালঘু, ফলে ওখানে একটা নিরাপত্তাহীনতা থাকে, যেটা হুমায়ুন কবিরের বক্তব্যের মধ্যে দিয়ে রিফ্লেক্ট হয়। ওই ধরনের বক্তব্য নানা জায়গায় আসে, ফলে মানে সেখানে হিন্দুদের মধ্যে একটা ইনসিকিউরিটি থাকে। সেই হিন্দুদের ইনসিকিউরিটিটাকে কাজে লাগানোর সুযোগ কিন্তু বিজেপি নিচ্ছে, এবং সেই কারণে আলাদা হিন্দুদের মধ্যে কোনো ইনসিকিউরিটি নেই, কথাটা ভুল। এখন এই রাজ্যের ঠেকা নিয়ে বসে আছে নাকি? আমি টেকা দিয়ে বলতে পারি 2011 সালে সেন্সার উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ। এবং যে প্রশ্নটা আমি বলছি যে একই সাথে আপনাকে বলছি, আপনি রেলিভেন্ট কোশ্চেন তুলেছেন যে ভাই ডেমোগ্রাফিক চেঞ্জ তো একটা সত্যি হচ্ছে, এটা ফ্যাক্ট। মানে এটা বিজেপি তৃণমূলের বাইরে, যে তৃণমূল কংগ্রেস দিনের পর দিন এই মানে বাইরের থেকে লোক আসা অনুপ্রবেশ নিয়ে সরব ছিল, এমনকি স্পিকারের মানে কাছে মানে কাগজ ছুড়ে দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় চুপ কেন? স্লটার অফ ডেমোক্রেসি আমি আপনাকে দেখাবো, মমতা বন্দ্যোপাধ্যায় লেখা বই, সেখানে মানে তিনি দেখিয়েছেন কিভাবে অনুপ্রবেশ ঘটছে। আমার প্রশ্ন আজকে মমতা বন্দ্যোপাধ্যায় চুপ কেন? আমার প্রশ্ন বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের রাজনীতিতে পশ্চিমবাংলা পশ্চিমবাংলা 2022 সালে ডিজিবিএসএফ 2022 সালে ডিজিবিএসএফ বলেছে 100টা অনুপ্রবেশ হয়েছিল, তার মধ্যে আমরা 90টাকে ধরেছি, 10টাকে খুঁজে পাচ্ছি না। ডিজিবিএসএফ বলেছে, ডিজিবিএসএফ আমাদের একদম তাহলে অনুপ্রবেশ হতে থেকে বিজেপি আর দ্বিতীয় কথা, এই যে বিশ্বনাথবাবু বললেন হিন্দুরা যদি সুমনদা ইনসিকিউর হয়, তাহলে 4টে বাই ইলেকশনে 90% আমি প্রথমে একটা কথা বলি, নিশিকান্ত দুবের বক্তব্যের আমরা বিরোধী, কিন্তু দুটো জেলাকে নিয়ে আলাদা ইউনিয়ন টেরিটরি চাই, এটা বলাটা ভারতের সংবিধান পারমিট করে। 30% মানুষকে কেটে ভাসিয়ে দেব, এইটা বলা ভারতের সংবিধান পারমিট করে না। একটা কথা বলছি, এই যে লোকটার বক্তব্য নিয়ে সজলদা বারবার করে বলছে 30% হিন্দুকে কেটে ভাসিয়ে দেবো, হুমায়ুন কবির বলেছিল, সেই হুমায়ুন কবির ওই মুর্শিদাবাদে জঙ্গিপুরে বিজেপির প্রার্থী ছিল 2019-এ। সুতরাং বলতে গেলে এক সেকেন্ড, লোকটা পরে কি করে আগে কি করে জানবো? তোমরা ঋতব্রতকে আগে চিনতে পেরেছিলে? এক সেকেন্ড, এবার আমি মোল্লাকে আগে চিনতে পেরেছি? এক সেকেন্ড, দাঁড়াও না ভাই, আমি একটা কথা বোঝার চেষ্টা করি, জানার জন্য জিজ্ঞেস করি। সজলদার দল নিশ্চয়ই এটা ব্যাখ্যা করবে আগামী দিনে। যদি মালদা মুর্শিদাবাদ ইউনিয়ন টেরিটরি হয়ে যায়, সীমান্তটা বিএসএফ পাহারা দেবে, এখন কি সিভিক ভলান্টিয়াররা পাহারা দিচ্ছে? আমি আপনাকে বেসিক জায়গায় প্রশ্ন করছি। একটা রাজ্য, কদিন আগে দেখলাম হেমন্ত বিশ্ব শর্মা বলছেন যে আসামে নাকি এমন অনুপ্রবেশ ঘটছে যে ওখানকার চরিত্র পাল্টে যাচ্ছে, আসামের অনুপ্রবেশের জন্য নাকি ঝাড়খণ্ডের চরিত্র পাল্টে যাবে। হেমন্ত বিশ্ব শর্মা বললেন, কদিন পরে দেখলাম ওটা আসাম থেকে চলে এলো কোত্থেকে মালদা মুর্শিদাবাদ, আমরা কেস খেয়ে গেলাম। কিন্তু আমি যে কথাটা বলছি, আসামের সীমান্ত যে বিএসএফ পাহারা দিচ্ছে, মালদা মুর্শিদাবাদের সীমান্তটাও সেই বিএসএফই পাহারা দিচ্ছে, রাজ্য সরকার যেই থাক না কেন। যদি অনুপ্রবেশ হয়, আমি যে জন্য বলছি এই চিঠিটা দেখানো খুব দরকার, তার কারণ হচ্ছে গৌরীশঙ্কর ঘোষ তিনি চিঠি লিখছেন 2022-এর 18ই আগস্ট। এই চিঠি তিনি দেখাচ্ছেন যে রাজভবনের গভর্নরকে চিঠি লিখছেন, তিনি স্মাগলিংয়ের কথা বলছেন, তিনি গরু পাচারের কথা বলছেন, যে ইস্যুগুলো তিনি তুলছেন সে প্রত্যেকটার তো প্রাথমিক দায়িত্ব হচ্ছে বিএসএফ আর কাস্টম। এখানে বলছি সুমনদা, খালি আজকে এখানে তৃণমূলের সরকার আছে বলে না, যখন আমাদের সরকার ছিল, যদি কোনোদিন এখানে বিজেপিরও সরকার হয়, সেই বিজেপির রাজ্য সরকারের এটা দায় নয়, দায় হচ্ছে কেন্দ্রের স্বরাষ্ট্র দপ্তরের বিএসএফ এর অনুপ্রবেশকে ঠেকানোর। যদি নিশিকান্ত দুবে আজকে বলেন যে কোনো জায়গা থেকে দিনের পর দিন অবৈধ অনুপ্রবেশ হচ্ছে, তার মানে হচ্ছে অমিত শাহ দপ্তর ফেল করছে। আমি একটা কথা বলি সুমন, আমরা বাঙালি, আমাদের চিন্তা হয় যখন কেউ অনুপ্রবেশ হয়ে জনবিন্যাস পাল্টে যাচ্ছে, এই যুক্তি দেখায়, কেননা এই যুক্তিতে আসামে বাঙালি খেদাও আন্দোলন করে ব্রহ্মপুত্র জলকে লাল করে দেওয়া হয়েছিল বাঙালির রক্তে, এইটা আমরা দেখেছি। সুতরাং আজকে এই যে রাজনীতি হচ্ছে, ভোটে হেরে গিয়ে বাংলার মানচিত্রে ছুরি চালাবো, এই রাজনীতিকে কোনো, আমি বিজেপি লোকেদেরকে অনুরোধ করছি, যদি বাংলার সন্তান হয়ে থাকে ভারতবর্ষে বিজেপি হিন্দুত্বের ধ্বজারত, মানে হিন্দুত্বের প্রতীক হতো, তাহলে আজকে দাঁড়িয়ে ফৈজাবাদের মতো জায়গায় যেখানে গিয়ে হিন্দুত্বের সূচনা করতে থেকে ছিল এরা, সেখানে বিজেপি হারতো না। আজকে হিন্দু একটা বড় ইঙ্গিত আছে নিশিকান্ত দুবে রেখেছে, আলটিমেট একটা সাম্প্রদায়িক উস্কানের দিকে নিয়ে যাচ্ছে। হুমায়ুন কবির যেটা রেখেছিল রাহুল, খুব খারাপ। হুমায়ুন কবির যে বক্তব্য রেখেছিল ওটা দল এন্ডোর্স করেনি, আমি বলছি যে একটার পর একটা বিধায়ক, সাংসদ
তারা এই ধরনের সরাসরি মেরুকরণের কথা বলবে অথবা রাজ্যভাগের কথা বলবে এবং দল বলবে যে এটা দলের মত নয়, অথচ তাদের থামাবে না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না, এবং দিনের পর দিন এইভাবে মানে কার্যত চোর পুলিশ খেলা হবে, কার্যত এসকেপ রুট দিয়ে দল বেরিয়ে যাওয়ার চেষ্টা করবে। ঠিক যেমন আজকে অনন্ত মহারাজ, যিনি একদিন নয় বারবার দিনের পর দিন অন ক্যামেরা দিল্লিতে সংসদ ভবনের সামনে দাঁড়িয়ে বলছেন যে তার পৃথক কোচবিহার, গ্রেটার কোচবিহারের দাবি নাকি মেনে নেওয়া হয়েছে, তাকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। আর শ্রমিক ভট্টাচার্য উল্টো দিকে বলছেন যে আমি যতদূর জানি প্রধানমন্ত্রী আর স্বরাষ্ট্রমন্ত্রী সুস্থ মানুষ, তাহলে অসুস্থতা কে? আর অসুস্থ যদি কেউ হন তার তো চিকিৎসার প্রয়োজন, সেই চিকিৎসার বন্দোবস্তটা কে করবে? দেখুন, প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীর অফিস থেকে বলে দিয়েছে গৃহ মন্ত্রণালয়কে এই রাজ্যটা বানিয়ে দেওয়ার জন্য। আমি যতদূর জানি প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী সুস্থ মানুষ। বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার বারবার নিজের দাবিতে অনড় বিজেপির রাজ্যসভার সাংসদ। বিজেপির অস্বস্তি বাড়িয়ে ফের গ্রেটার কোচবিহারকে কেন্দ্রশাসিত অঞ্চল করার দাবিতে সরব হলেন অনন্ত মহারাজ। এবার আরও এক ধাপ এগিয়ে দাবি করলেন পৃথক রাজ্য তৈরির জন্য ছাড়পত্র দিয়েছেন খোদ প্রধানমন্ত্রী। আমি বারবার বলছি এটা ইলিগাল হয়েছে, আনকনস্টিটিউশনাল অ্যাক্টিভিটি করেছে গভর্নমেন্ট। এখন এই গভর্নমেন্টকে ঠিক করতে হবে। প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে, প্রধানমন্ত্রী অফিস থেকে তো রাজ্য গঠন করার জন্য কাগজ দিয়েছে, বলেছে গভর্নমেন্টকে অর্ডার করেছে তাড়াতাড়ি রাজ্যটা বানিয়ে দেওয়ার জন্য। প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীর অফিস থেকে বলে দিয়েছে গৃহ মন্ত্রণালয়কে এই রাজ্যটা বানিয়ে দেওয়ার জন্য। আমি যতদূর জানি প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী সুস্থ মানুষ। কে কি বলছেন বাইরে এসে সেটা আমার কোনো বিষয় নয়। পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি এবং ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় নেতৃত্ব পশ্চিমবঙ্গ বিভাজনের বিরুদ্ধে, এটাই পার্টির অবস্থান এবং আমি যেটা বলছি এটাই পার্টির বক্তব্য। এর বাইরে যদি কেউ কিছু বলেন সেটা বিচ্যুতি। সম্প্রতি উত্তরবঙ্গের 8টি জেলাকে উত্তর পূর্ব পর্ষদে যুক্ত করতে চেয়ে প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব করেছেন উত্তর পূর্ব উন্নয়ন প্রতিমন্ত্রী ও বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। মাননীয় প্রধানমন্ত্রীর হাতে একটি প্রস্তাব তুলে দিয়ে এসেছি, আপাতত যে একটি প্রেজেন্টেশন তুলে দিয়ে এসেছি যাতে নর্থ ইস্টের সাথে উত্তরবঙ্গের সিমিলারিটি কী কী আছে এবং তার ফলে উত্তরবঙ্গকে নর্থ ইস্টের অন্তর্ভুক্ত করা যেতে পারে। এবং মিনিস্টার নিজে পার্লামেন্ট ইজ ইন প্রসেস, হি ইজ মেকিং হিজ ওন স্টেটমেন্ট টু ডিভাইড দ্য বেঙ্গল, অ্যান্ড নাও ফ্রম ডিফারেন্ট সোর্সেস different party member is giving different type of statement to divide Bihar, to divide Jharkhand, to divide Assam, to divide Bengal. We don't support this. সেই জন্য আমি মনে করি এই সিচুয়েশনে টু রেকর্ড আওয়ার ভয়েস, আমি জাস্ট যাচ্ছি, কিছুক্ষণ থাকবো, ভয়েস রেকর্ড করতে দিলে রেকর্ড করব, না হলে প্রতিবাদ করব, করে বেরিয়ে আসবো। রাজ্যের স্বার্থের ব্যাপার নয়, রাজ্য ভাগের বিরোধিতা করার জন্য নয়, কারণ রাজ্য ভাগের বিরোধিতার গল্পটা এসছে গতকাল থেকে, আর উনি যাবেন ঠিক করেছেন 5 দিন 6 দিন আগে। ফলে এটা রাজ্যের স্বার্থের সাথে কোনো সম্পর্ক নেই। এক একজন এক এক রকম চাইছেন, কিন্তু উদ্দেশ্যটা কি? কার পেছনে কার মদত? এটাও বড় প্রশ্ন। বিজেন্দ্র সিংহ, ব্রতদেব ভট্টাচার্য ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, এই বিষয়ে আমাদের নজর থাকবে, কিন্তু এরপর আমি আমার পরবর্তী বিষয়ে আসব, যেটা বড় বিচিত্র। তার কারণ এই একই ইস্যুতে বিভিন্ন রাজ্যের বিভিন্ন শাসক দলে সেই একই প্রবণতা আমাদের নজরে পড়ে। যেমন ধরুন ত্রিপুরা, আমরা জানি যে আগামী 8ই আগস্ট ত্রিপুরার পঞ্চায়েত নির্বাচন। ভোটের আগে সেই রাজ্যের প্রায় 71% গ্রাম পঞ্চায়েত বিনা লড়াইয়ে বিজেপির কাছে চলে গেল। আমি বলছি ঠিক যে কথা একেবারে বিনা লড়াইয়ে বিজেপির কাছে চলে যাওয়ার যে কথা ত্রিপুরায় আমরা দেখতে পাচ্ছি, পশ্চিমবঙ্গে 2018 সালে তো হুবহু তাই দেখা গেছিল। আমি এই শাসক দলে থাকা দুটো দলের অবস্থান একটু পাশাপাশি দেখে নেব, কিন্তু তার আগে দেখাবো ত্রিপুরার এই মুহূর্তের ছবিটা। দেখুন, বিনা লড়াইয়ে ছুচাগ্র মেদিনী নয়, বিস্তৃত মেদিনী চলে গেল দখলে। ভোটের আগেই বিনা লড়াইয়ে জয়, তৃণমূল শাসিত বাংলার কার্যত পুনরাবৃত্তি হলো
বিজেপি শাসিত ত্রিপুরায়। বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রায় ৭১% গ্রাম পঞ্চায়েতের আসন দখল করে নিল বিজেপি। বিজেপি শাসিত ত্রিপুরায় গ্রাম পঞ্চায়েতের মোট আসন ৬,৩৭০টি। তার মধ্যে ৭১.৪৩% আসনেই বিনা লড়াইয়ে জয়ী হয়েছে গেরুয়া শিবির। পঞ্চায়েত সমিতির ৪২৩টি আসনের মধ্যে ২৩৫টি অর্থাৎ ৫৫.৫৬% আসনে ভোটের আগেই জিতে গেছে বিজেপি। জেলা পরিষদও ১১৬র মধ্যে ২০টি অর্থাৎ ১৭.২৪% আসন ইতিমধ্যেই বিজেপির দখলে। এটা অবশ্য প্রথমবার নয়। ২০১৮ সালে পঞ্চায়েত উপনির্বাচনেও ত্রিপুরায় প্রায় ৯৬% আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছিল বিজেপি। সে বছরই বাংলায় পঞ্চায়েত ভোটে ৩৪% আসনে বিনা লড়াইয়ে জেতে শাসক দল তৃণমূল। ত্রিপুরার যে ভারতীয় জনতা পার্টি গণতন্ত্রের নামে পশ্চিমবাংলায় চিৎকার চেঁচামেচি করছে, ত্রিপুরাজ্যে তাদের ভূমিকা আরও জঘন্য, আরও বেশি ধ্বংসাত্মক। পশ্চিমবাংলাতে যে কায়দায় তৃণমূল কংগ্রেস সেখানে বিরোধীদের বাধা দেয়, ত্রিপুরাজ্যে তার চেয়েও বেশি জঘন্য। বিজেপি প্রায় ৭২% আসনে জিতেছে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পঞ্চায়েত নির্বাচন ত্রিপুরায়। তো এরা আবার বড় বড় কথা বলে এখানে। ত্রিপুরায় তো সন্ত্রাস করে বারবার হচ্ছে, এটা তো চোখের সামনে দেখা যাচ্ছে। পশ্চিমবাংলায় আমাদের ত্রিপুরার যে লোকসভা নির্বাচনে আমাদের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে অনেক মন্ত্রীরা গিয়েছিল, মাননীয় মুখ্যমন্ত্রীর কনভয় পর্যন্ত সেখানে তৃণমূলের তারা রুখে দিয়েছে, আটকে দিয়েছে। ডেমোক্রেসির কথা বলছেন ত্রিপুরা রাজ্যে, আর কংগ্রেস সিপিএম ডেমোক্রেসির কথা বলছে। আমি তো বলবো পশ্চিমবাংলায় গিয়ে একবার ডেমোক্রেসির কথা বলার জন্য। ৮ই আগস্ট ত্রিপুরায় পঞ্চায়েত ভোট, গণনা ১২ই আগস্ট। কিন্তু ভোটের আগেই নির্ধারিত হয়ে গেছে মসনদে কারা। প্রসেনজিৎ সাহা ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ। গ্রাম পঞ্চায়েত ৭১% বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়, আর পঞ্চায়েত সমিতির ৫৫%। আমি সজলের কাছে অবশ্যই আসবো। সজল, ২০১৮ অত্যন্ত সঠিকভাবে দিনের পর দিন তোমরা ৩৪% যখন এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের দখলে চলে গেছিলে, তাতে গেল রব তুলেছো এবং আবার বলছি অত্যন্ত সঠিক কাজ করেছো। মানে গণতন্ত্রের মূল স্পিরিটটাই, গণতন্ত্রের কোনো মানেই থাকে না বিনা প্রতিদ্বন্দ্বিতায় যদি জয় হয়। কিন্তু বাংলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় হচ্ছে যে সন্ত্রাস আর অত্যাচারের ফল, আর ত্রিপুরায় ওই ৭১% ওটা হচ্ছে সন্ত্রাস আর অত্যাচার নয়, শাসক দলের উদারতার বা ভালোবাসার ফল। এইটা কি করে কোনো সন্ত্রাস তো আপনি দেখাতে পারলেন না। মানে কোনো সন্ত্রাস যে ধরুন 4টে লোক মার্ডার হয়েছে, 2টো বাড়ি পুড়েছে যাতে প্রার্থী হওয়ার জন্য, সেটা কিন্তু ছবিতে নেই। না, ছবিতে কি করে থাকবে? কিন্তু আমি আপনাকে একটা কথা বলি, এর আগে ২০১৮ দিনে 4টে করে খুন হয়নি। আমি আপনাকে না ঠিক বলছেন আপনি। 2018-তে খুন 4টে না হলেও অনেকগুলো 4টের বেশি হয়েছিল। ভয়ের পরিবেশ তৈরি করতে হয়। এই ভয়ের পরিবেশটা একমাত্র সেটা খুন না করে হয়, বাড়িতে সাদা থান পাঠিয়েও হয়। ঠিক আমি এবিপি আনন্দের সামনে ছাড়া ওখানকার যারা সিপিএম, কংগ্রেস বা অন্য রাজনৈতিক দল বিজেপি বিরোধী আছে, তারা রাস্তায় নেমে এখনো এটা নিয়ে কোনো প্রতিবাদ করে। এবার আপনাকে আমি একটা কথা বলছি, দেখুন এখনই শতরূপ রেড়ে করে উঠলে তো হবে না। শতরূপ আজকে তিলক কেটে সন্ন্যাসী হবে একটু পরেই। কিন্তু আমার প্রশ্ন যেটা হচ্ছে, যখন শতরূপরা ওখানে ক্ষমতায় ছিল তখনও একই জিনিস ছিল। জিনিসটা যদিও গণতন্ত্রের জন্য কখনোই শুভকর নয়, কিন্তু না না এক মিনিট, যেখানে পশ্চিমবঙ্গে যেটা করছো, পশ্চিমবঙ্গে যেটা করছো, আমি আগের বারে পাত্রদার কাছে আসেনি, দ্রুত একবার পাত্রদার। দেখুন এখানে মানে আগের বারে ৯৬%, এবার ৭১%, মানে প্রায় ২৫% কিন্তু কম হয়েছে। তাহলে কি শতাংশের হিসেবে বলা যায় যে ২৫% ভারতীয় জনতা পার্টি শক্তি সেখানে কম হয়েছে? যে এক জোকস ব্যাপার যেটা বলা, সেটা হচ্ছে এটা খুব দুঃখের ব্যাপার যে যেখানে বাঙালি মানে জনবিন্যাসে প্রধান, এই ত্রিপুরা এবং পশ্চিমবাংলা দুটো জায়গাতে এক না। তাহলে মানতে হয় যে শাসকের চেহারা সব জায়গায়। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে প্রতিবাদে নামেনি বলে ওখানে গণতন্ত্র নাচছে, সজল ঘোষের কথায়, তাই তো? ৭১%, ৫৫% তুমি বললে, জেলা পরিষদেও ১৭% বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেছে। হলো রিজু, কিন্তু আমি বলছি ওই ৩৪% সময় যদি রিজুরা সেটাকে জাস্টিফাই না করতো, যদি জনগণের সমর্থন না বলতো, সজলের ভাষা সেই দিনের তৃণমূলের ভাষা হুবহু এক, জনগণের সমর্থন এক। যে আমরা কি লোক দিয়ে দেবো? আমরা তো লোক দিতে পারি না। আমি অনেকদিন আগেই মরে যেতাম, তৃণমূলের মুখে পঞ্চায়েত সন্ত্রাসের নিন্দা শুনবো বলে একদিন বেঁচেছিলাম। আমি একটা কথা বলছি, সেটা
যেটা হচ্ছে দেখো, প্রথম কথা হচ্ছে প্রথম কথা হচ্ছে সজলদাকে আমি জানাই, বামফ্রন্ট সরকারের সময় ত্রিপুরায় পঞ্চায়েত ভোট 71% কেন 7% আনকন্টেস্টেড হতো, এই দাবি কোনোদিন আজ যদি অমিত শাহ করেনি, প্রথম তুমি করলে। আমি একটা কথা বলি, বলছে না খুন হয়েছে কি না, বাদল শীল বিলোনিয়া আমাদের এবার প্রার্থী ছিলেন। ভাই দাঁড়াও না ভাই, বাদল শীল এবার প্রার্থী হওয়ার পরে বিলোনিয়ায় কুপিয়ে খুন করা হয়েছে, সেই কোপানো লাশের ছবি সজলদাকে চাইলে আমি এখন দেখাতে পারি যেটা দেখতে একটু সুবিধা হয়। তোমার একটা কথা বলি সুমনদা, সন্ত্রাস পশ্চিমবাংলা আমরা এটা আলোচনা করি তো, তোমার নাম করে বলছি, আগরতলা বিধান পঞ্চায়েতের প্রার্থী ছিলেন, এইবার কদিন আগে খুন করেছো। তোমার আগরতলায় সুকু গৌড়, এরা ক্ষমতায় আসার পরে তুমি বলছি সুমনদা কোনো ভোট টোটের ব্যাপার না, কালী পুজোর পরে সে বামপন্থী যে আয় দেখি তোর মাথায় তুবড়ি ফাটাতে কেমন লাগে, কোনো ভোট টোটের কোনো ব্যাপার নেই, চেয়ারে বেঁধে মাথায় তুবড়ি বসিয়ে ফাটিয়েছে, তুবড়ি বাস্ট করে খুলি উড়ে গিয়ে ভদ্রলোক মারা গেছেন। যে যার রাজত্ব এটা হয়েছে সেই বিপ্লব দেব কদিন আগে পশ্চিমবাংলার ভোট পরবর্তী হিংসা ট্যুরিজম করতে এসেছিলেন। এইটা হচ্ছে মানে বিজেপির এক নম্বর মানে বিজেপির আমি বলছি যে এই রাজ্যে বিজেপির কিন্তু নৈতিক কোনো অধিকার আর থাকবে না। তৃণমূলের বিরুদ্ধে যে সন্ত্রাসের অভিযোগ, পঞ্চায়েত নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতার অভিযোগ করে, বিজেপি কতটুকু নৈতিক অধিকার থাকবে? এবং একই সাথে তৃণমূল কংগ্রেস যদি এখন বিজেপির দিকে আঙুল তোলে, তৃণমূল কংগ্রেস যদি আঙুল করে, যারা 34% বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছিল, 75টা লাশের বিনিময়ে এই 23-এর পঞ্চায়েত নির্বাচন জিতেছে, তাহলে তার মতন হাস্যকর কিছু হতে পারে না। এবং একই সাথে আপনাকে বলতে হবে, শতরূপ যতই আজকে দাবি করুক, 2003-এর পঞ্চায়েত নির্বাচন আমরা দেখেছি পশ্চিমবাংলায়, আমরা ত্রিপুরাতে 12% লার্জার পিকচারটা ও বলছিল না, মানে কংগ্রেস প্রতিনিধি, আমি বলছি শুধু বাংলা বা পশ্চিমবাংলা বা ত্রিপুরার সমস্যা নয়, এটা বাংলাদেশেরও সমস্যা, বাঙালি সমাজের সমস্যা। বাংলাদেশেও কিন্তু দুটো ভোট যেভাবে লুট করা হয়েছে এবং পশ্চিমবাংলা ত্রিপুরাতে যেভাবে সন্ত্রাসের মাধ্যমে ভোট হয়, সেটা বাঙালির কিন্তু একটু ভাবার সুযোগ আছে। বাঙালি ভাবুক, সেটা হচ্ছে যে পশ্চিমবাংলা ত্রিপুরার রাজনীতির একটা চরিত্র, যেটা খুব সমস্যা, পঞ্চায়েত যাদের হাতে, রাজ্য সরকারও তাদের হাতে আসবে, এই যে ব্যাপারটা। আমি শুধু একটা কথা বলতে পারি, বাঙালি ভাবুক, কিন্তু ঠিক যেরকম কনভেনিয়েন্টলি 2003 সালের কথা শতরূপ ভুলে যায়, 2018 কিংবা 2023 সালের কথা তৃণমূল ভুলে যায়, রিজু ভুলে যায়। আমি বলছি এই একই জিনিস হয়েছিল, কোনো তফাৎ নেই। 34% আসনে বিরোধীরা পঞ্চায়েত দখল করেছে এবং চালিয়েছে, একটা পঞ্চায়েত যে সন্ত্রাসের এবং ভয়ের রাজত্ব বামফ্রন্ট আমলে ছিল, বামফ্রন্ট আমলের একাধিক জেলা এবং গ্রামে কিভাবে ভোট হতো আমরা সবাই সাক্ষী। ওটা আমি ওই তো বলছি যে কনভেনিয়েন্টলি 3টা বামপন্থীরা ভুলে যায়, 2018 এবং 23টা কনভেনিয়েন্টলি রিজুরা ভুলে যায়, এবং 2024 এখন হয়তো মনে আছে, আলোচনায় আছে, কিছুদিন পর সজলরা ভুলে যাবে। ডেমোক্রেসি কেউ বলছিলেন না যে হাস্যকর হয়ে যাচ্ছে, সত্যি সত্যি গণতন্ত্রটা হাস্যকর হয়ে যাচ্ছে না তো? এই প্রশ্ন আমাদের থাকবে। একই সঙ্গে মনে করিয়ে দেব যে কোথায় এর আগে এই ধরনের মারাত্মক প্রবণতা দেখা গেছে, যেটা গণতন্ত্রের মূল স্পিরিটটাকে একেবারে সরাসরি ধাক্কা দিয়েছে। দেখুন, পড়শি দুই রাজ্য, ক্ষমতায় যুযুধান দুই দল, একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল, অন্যদিকে মানিক সাহার বিজেপি সরকার। কিন্তু একটা বিষয় ফের মিলিয়ে দিল দুই রাজ্যকে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভোটে জয়। 8ই আগস্ট পঞ্চায়েত ভোট হবে ত্রিপুরায়, কিন্তু তার অনেক আগেই ত্রিপুরায় বিনা লড়াইয়ে 69.55% আসনে জিতে গেছে বিজেপি। আর পরিসংখ্যান বলছে গত বছর পঞ্চায়েত নির্বাচনে বাংলায় 12.19% আসনে বিনা লড়াইয়ে জিতেছিল তৃণমূল। অর্থাৎ বাংলায় তৃণমূলকে ছাপিয়ে গেল ত্রিপুরার বিজেপি। বিজেপি শাসিত ত্রিপুরায় গ্রাম পঞ্চায়েতের মোট আসন 6370, তার মধ্যে 71.43% আসনে বিনা লড়াইয়ে জয়ী হয়েছে গেরুয়া শিবির। বাংলায় গ্রাম পঞ্চায়েতের আসন 63,229, যার মধ্যে 2023-এর নির্বাচনে 6,238টিতে অর্থাৎ প্রায় 10% আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছিল তৃণমূল। বিজেপি শাসিত ত্রিপুরায় পঞ্চায়েত সমিতির 423টি আসনের মধ্যে 235টি অর্থাৎ 55.56% আসনে ভোটের আগেই বিনা লড়াইয়ে জিতে গেছে বিজেপি। গত বছর এ রাজ্যে পঞ্চায়েত সমিতির মোট 9,730টি আসনের মধ্যে 759 আসনে বিনা লড়াইয়ে জয়ী হয়েছিল তৃণমূল।
ত্রিপুরায় জেলা পরিষদের 116-র মধ্যে 20টি অর্থাৎ 17.24% আসন ইতিমধ্যেই চলে গেছে বিজেপির দখলে। গত বছর বাংলায় জেলা পরিষদের 928টি আসনের মধ্যে 8টিতে তৃণমূলের জয় এসেছিল বিনা প্রতিদ্বন্দ্বিতায়। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় এই গত পঞ্চায়েত নির্বাচনে যদি ধরেন সেটা ডবল ডিজিটেরও নয়, আর এখানে শুধু ডবল ডিজিট নয়, প্রায় 3 ডিজিটের কাছাকাছি, 100% না হলেও 71 না 72%। সুতরাং আজকে আমরা স্পষ্ট বলতে পারি ত্রিপুরা দেখিয়ে দিয়েছে যে গণতন্ত্রকে কিভাবে হত্যা করা হয়। যখন বিধানসভা বা লোকসভা নির্বাচন হয় তখন এই দলগুলো ময়দানে থাকে, কিন্তু সংঘবদ্ধ কোনো আন্দোলন করা, মানুষের পাশে থাকা, এই ধরনের পলিটিক্যাল অ্যাক্টিভিটিস এখন ত্রিপুরায় নেই। এটা গণতান্ত্রিক ব্যবস্থার পক্ষে খুব একটা সুখকর নয়। কিন্তু যদি বিরোধী না থাকে, প্রতিরোধী যদি না থাকে, তাহলে গণতন্ত্র কিন্তু সাফল্য পায় না। এটা দুর্ভাগ্যজনক। ত্রিপুরায় সেটা হচ্ছে, কারণ ত্রিপুরায় বিরোধী দল বলে কিছু নেই। এবারই শুধু নয়, 2018 সালে যখন বাংলায় পঞ্চায়েত নির্বাচন হয়েছিল, পরের বছর পঞ্চায়েত ভোট হয়েছিল ত্রিপুরায়, তখনও ধরা পড়েছিল একই মিল। 2018 সালে বাংলার পঞ্চায়েত ভোটে তৃণমূল বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছিল 34% আসনে, আর 2019 সালে বাংলার তৃণমূলকে ছাপিয়ে গিয়ে ত্রিপুরায় 85% আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছিল বিজেপি। পশ্চিমবাংলায় পঞ্চায়েত নির্বাচনে যেমন তৃণমূল বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতে একের পর এক আসন, ত্রিপুরায় বিজেপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় যেতে একের পর এক আসন। এবং বিনা প্রতিদ্বন্দ্বিতা মানে প্রতিদ্বন্দ্বিতা করার কেউ নেই তা না, প্রতিদ্বন্দ্বিতা করতে দেব না, বিরোধী শূন্য চাই। যেমন পশ্চিমবাংলার তৃণমূল, তেমন ত্রিপুরার বিজেপি। বাংলায় বিনা লড়াইয়ে বিপুল আসনে জয় যেমন তৃণমূলের কাছে অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়, এবার একই কারণে ত্রিপুরায় সমালোচনার মুখে পড়তে হচ্ছে বিজেপিকেও। প্রসেনজিৎ সাহা, কৃষ্ণেন্দু অধিকারী ও সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ। কিংবদন্তি দাবারু ববি ফিশার বলতেন, আমি আমার মানসিক ক্ষমতার 98% দাবা খেলায় দিই, আর 2% বাকি সব কিছুতে। এখন রাজনীতির দাবা খেলায় বুঝলেন দাবারুরা 100% দিয়েই চেষ্টা করেন প্রতিপক্ষকে একেবারে পাল্টা চালে কুপঘাত করতে। এই যেমন কদিন আগেই তৃণমূলের 21শে জুলাই সমাবেশের দিনই গণতন্ত্র হত্যা দিবস পালনের ডাক দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। যদিও সে নিয়ে শেষ পর্যন্ত বিস্তর জল ঘোলা হয় এবং বিজেপির মধ্যেই কিছুটা মতপার্থক্য স্পষ্ট হয়ে ওঠে। এখন রাজনীতিতে কার ঘুঁটি কখন কোন ঘরে আছে চট করে বোঝা ভারী মুশকিল। আমরা সব কিছু সমানভাবে আপনাদের সামনে রাখি বলে আবার কেস দেবেন না প্লিজ। কেস দেবেন না প্লিজ। কেস দেবেন না প্লিজ।